নমস্কার, শুনছেন শ্রীময়ীর গল্প। বেশ কিছুটা বিরতির পর আবার ফিরে এলাম গল্পে। আজকে শুরু করছি শ্রীমতী সায়ন্তনী পুততুণ্ডর লেখা চুপি চুপি আসছে। উপন্যাসটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। টিভিতে অনেকক্ষণ ধরেই চলছে টম অ্যান্ড জেরির লম্ফঝম্প। ছোট্ট ইঁদুর জেরি বড়সড় বেড়াল টমকে নাকানি চোবানি খাইয়ে ছাড়ছে। টম অনেক বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও কিছুতেই জেরিকে বাগে আনতে পারছে না, বরং নিজেই ল্যাজে গোবরে হয়ে শেষমেশ জিভ বের করে হাঁপাচ্ছে। যখনই বেচারি বিড়ালের ক্লান্ত হয়ে হাল ছাড়ার উপক্রম, ঠিক তখনই জেরি টমের আশেপাশেই সুরুত সুরুত করে দৌড়ে বেরিয়ে তাকে আরো বেশি উস্কে দিচ্ছে। কখনো পিন দিয়ে তার পশ্চাৎ দেশে খোঁচা মারছে, কখনো বা ধাম করে হাতুড়ি বসিয়ে দিচ্ছে তার মাথায়। এক কথায় রীতিমতো টর্চার। টম নিরুপায় হয়ে দাঁত খিঁচিয়ে নখ বের করে হুড়ুম হুড়ুম দুরুম দুরুম করে তার পেছনে দৌড়ে বেড়াচ্ছে, আর প্রতিবারই ব্যর্থ হচ্ছে। নিতান্তই নিরীহ একটা মজার শো। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই টম অ্যান্ড জেরি কার্টুনের ভক্ত। এই শোটা দেখতে ভালোবাসে না এমন কেউ বোধ হয় নেই। এই চিরকালীন ইঁদুর বেড়ালের খেলা প্রায় অমর হয়ে আছে গোটা বিশ্বে। টিভির ঠিক সামনে একটা জরাজীর্ণ প্রাচীন সোফাতে বসেছিল একটা একলা নিঃসঙ্গ মানুষ। ঘরটা অন্ধকার, তার মধ্যেই অদ্ভুত একটানা ধাতব তীব্র তীক্ষ্ণ আওয়াজ। মাঝে মাঝে কয়েক টুকরো স্ফুলিঙ্গ ঝিকিয়ে উঠেই মিলিয়ে যাচ্ছে অন্ধকারের গহ্বরে। একপাশে কালার টিভির উজ্জ্বল আলো সরল রেখায় এসে পড়েছে একটা অস্পষ্ট মুখে। মানুষটার মুখ পরিষ্কার না দেখা গেলেও সে যে অত্যন্ত আগ্রহে টম অ্যান্ড জেরির কোস্তাকুস্তি দেখে চলেছে তা তার হাবে ভাবেই স্পষ্ট। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কালার টিভির স্ক্রিনের দিকে। টমের শোচনীয় পরাজয় দেখে থেকে থেকেই খিলখিলিয়ে হেসে উঠছে আর মনে মনে জেরির বুদ্ধির তারিফ করছে। টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার ভুরু সামান্য অসন্তোষে বেঁকে গেল। টম অ্যান্ড জেরি তার চিরকালেরই প্রিয় শো। এক কথায় এই কার্টুন চরিত্র দুটিকে কিংবদন্তি বলা চলে, কিন্তু তার কাছে এর কৌতুকময় দিকটা কখনোই প্রকাশিত হয়নি। টম অ্যান্ড জেরি তার কাছে নিছকই বিনোদন নয়, বরং অনেক বেশি কিছু, হয়তোবা তার জীবনের সার সত্য। সে আলতো করে দীর্ঘশ্বাস ফেলে। গোটা পৃথিবী টম আর জেরিকে কার্টুন ক্যারেক্টার হিসেবেই মেনে নিয়েছে, কিন্তু কেউ কখনো ভেবে দেখেছে কি টম সেই ব্যক্তিত্ব যে চিরকালই কি শিকারীর মর্যাদা পায়? তথাকথিত শক্তিশালী প্রাণী, যার কাছে ইঁদুরের পরাজয় নিশ্চিত। বেড়াল ইঁদুরকে খেলিয়ে খেলিয়ে শেষ পর্যন্ত মারবেই, এটাই হলো রূঢ় বাস্তব। টম হচ্ছে সমাজের সেই সুপিরিয়র গোষ্ঠী যারা সব সময়তেই খেলায় জিতে যায়, আর জেরি চিরকালই বঞ্চিতের দলে, যার বেড়ালের থাবায় পিষে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সে সেই পীড়িত, শোষিত ও ভীরু মানুষের প্রতিনিধি যাদের ভাগ্য লিখন পরাজয়ই শেষ হয়। কিন্তু সব সময় তা হয় না। ডিকশনারিতে ব্যতিক্রম বলেও তো একটা শব্দ আছে। ভাবতেই লোকটার মুখে একটা অদ্ভুত হাসি ভেসে ওঠে। ঠোঁটের ফাঁক দিয়ে উঁকি মারল তীক্ষ্ণ হিংস্র দাঁত। সে একটু টেনে টেনে হাসে। কখনো কখনো পরম শক্তিধর টমকেও নাস্তানাবুদ হতে হয় দুর্বল জেরির কাছে। শিকারী নিজেই শিকার হয়ে যায়। অবিকল এই টমের মতোই অসহায় নিরুপায় ভাবে দেখে জেরি জিতে যাচ্ছে। দুর্বল লোকটা মাত দিয়ে দিচ্ছে সবলতম প্রতিদ্বন্দ্বীকে। তখন আর তার কিছু করার থাকে না, কিচ্ছু না। কি যে মজা, কি যে একটা বীভৎস মজা। লোকটা হাসতে হাসতেই হঠাৎ থেমে গেল। ধাতব শব্দটা রি রি করে আরো তীব্র হয়ে উঠেছে। তার মুখ আলো আঁধারিতে রহস্যময়। শুধু দুটো উজ্জ্বল চোখ কোনো আকস্মিক এক অজানা ব্যথায় সজল হয়ে ওঠে। চোখ দুটো জলে ভরে এসেছে। তার চোখের সামনে ভেসে উঠল এডিজি শিশির সেনের মুখ।
একটু আগেই নিউজ চ্যানেলে দেখা দৃশ্যটা আচমকাই তার মনে পড়ে গেল। এডিজি সেনকে ঘিরে রেখেছে সাংবাদিকের দল। তাদের মধ্যে টান টান উত্তেজনা। ৩২ বছর আগের সেই নারকীয় দানবীয় ঘটনার ওপর থেকে পর্দা তোলার প্রচেষ্টা চালাবে সিআইডি হোমিসাইড। এবার কেস ফাইল যাচ্ছে সিআইডি হোমিসাইডের শ্রেষ্ঠ অফিসারের হাতে। আজ পর্যন্ত কখনো নাকি ব্যর্থ হননি এই বিশেষ অফিসারটি। সর্বনাশিনী কেসের অভাবনীয় সাফল্যের পরে এই মুহূর্তে টক অফ দ্য টাউন হয়ে আছেন আইজি সিআইডি হোমিসাইড। সুতরাং মিডিয়ার উত্তেজনা যে প্রবল হবে সেটাই তো স্বাভাবিক। মানুষটা অদ্ভুত অভিমানে দু চোখ মুছে নিল। কিছুক্ষণের জন্যে ধাতব আওয়াজটা থামল, যেন সাময়িক বিরতি দিল। টেলিভিশনের পর্দায় এডিজি সেনের পাশে ওই যুবকটা কে ছিল? স্বয়ং তদন্তকারী অফিসার নিশ্চয়ই। দীর্ঘদেহী শানিত মুখের আদল, মসৃণ বাদামি ত্বক উজ্জ্বল আভা ছড়াচ্ছে, যেন স্বয়ং গ্রিক দেবতা অ্যাপোলো টান টান হয়ে দাঁড়িয়ে আছেন উদ্ধত গৌরবে। সুন্দর, বড় অসহ্য রকমের সুন্দর এবং শক্তিশালী। এত সৌন্দর্য সহ্য করা যায় না। শিশির সেন যদি যৌবনে এমন চরম পুরুষালী হতেন তবে সে কাঁদতে কাঁদতেই হেসে ফেলল। থ্যাঙ্কস টু শিশির সেন। অবশেষে চরম লোভনীয় শিকার তার সামনে। ৩২ বছর পরে আবার একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, সম্ভবত সবচেয়ে লোভনীয়ও বটে। হতেই হতো। 10 নম্বর যে 10 সংখ্যাটা তার জন্যে চিরকালই সৌভাগ্যই বয়ে এনেছে। হ্যাঁ, এর আগের 9 জন এই পুরুষটির নখের যোগ্যও ছিল না। আগামী অমাবস্যাটা যেন কবে? লোকটা চোখ কুঁচকে নির্ধারণ করার চেষ্টা করে। আর 12 দিন, তাই না? তাহলে সে আর চোখে তাকায় ধুলো পড়া শোকেসের দিকে। 32 বছর ধরে ওই শোকেসটা খোলেনি। 9টা ট্রফি এখনো সাজানো আছে। 10 নম্বর একটু আগেই তার সামনে ছিল টিভির পর্দায়, এখনো জীবন্ত। 10 নম্বরের জন্য জায়গা ফাঁকা করতে হবে। ভাবতেই তার মুখে ধূসর বিষণ্ণতা দীঘল একটা ছায়া ফেলল। আইনের চোখে সে শুধুমাত্রই একজন অপরাধী, একজন ভয়ঙ্কর খুনি। তার সম্বন্ধে মানুষের যে কি ধারণা তা তো একটু আগেই সপর্ণেই শুনেছে। বারবার রিপোর্টাররা তাকে নানান রকম বিশেষণে বিশেষিত করছিল। নৃশংস, সাইকো কিলার, নিষ্ঠুরতম খুনি, হৃদয়হীন দানব ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওদের কে বলে দেবে এই নৃশংস সাইকো ভালোবাসতেও জানত? তার চেয়ে বড় হৃদয় খুব কম লোকেরই ছিল। ওরা কি জানে খুনি হওয়া বরং অনেক ভালো, কিন্তু দুর্বল হওয়া মহাপাপ? না, ওরা কেউ জানে না। ওরা কেউ কিছুই জানে না। অথচ কি সহজেই বলে দিল দানব, রক্ত পিপাসু রাক্ষস, বিকৃত মস্তিষ্ক খুনি, নরপশু। মানুষটা এবার কান্নায় ভেঙে পড়ে। এক নিঃশব্দ বোবা কান্না তার কণ্ঠনালী বেয়ে উঠে আসছে। সে 2 হাতে মুখ ঢাকে। গোটা শরীর কান্নার দমকে দমকে কেঁপে উঠছে। তবু এক অদ্ভুত জেদে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে। মনে পড়ে যায় বহু যুগ আগের একটা তীব্র ঝাঁঝালো কণ্ঠস্বর। মেয়েদের মতন কাঁদিস কেন? ব্যাটা ছেলেদের অমন ছিচকা দুনে পানা, মাগি পানা মানায় না। তুই শালা নির্ঘাত হিজড়ে। কথাগুলো মনে পড়তেই তার চোয়াল দৃঢ়তর হয়ে ওঠে। সযত্নে মুছে নেয় অশ্রু সজল চোখ মুখ। না, কান্না নয়। কান্না মানেই তো দুর্বলতা। তাকে নিষ্ঠুর হতে হবে, আরও নিষ্ঠুর। হ্যাঁ, দানবী ভালো, রাক্ষসী ভালো। ধাতব আওয়াজ আরো বাড়ল। টিভিতে তখনও মারপিট করে চলেছে রঙিন টম অ্যান্ড জেরি। তার আলো এসে পিছলে পড়েছে তার হাতের কাছে। তাতেই স্পষ্ট দেখা যায় তার হাতের চকচকে প্রমাণ সাইজের অস্ত্রটা, ডাক্তারি পরিভাষায় সার্জিক্যাল স। অনেকদিন ধার দেওয়া হয়নি, এখন দিতেই হবে। একেবারে দক্ষ হাতে শান দিচ্ছে সে অস্ত্রটাকে। এতটাই দক্ষ সে যে হাতের দিকে তাকে তাকাতেও হয় না, চশমা পরারও দরকার নেই। অন্ধকারেই অর্জুনের মতন সে চোখ বুজে অস্ত্র নিয়ে ছেলে খেলা করতে পারে। সার্জিক্যাল স প্রবল শব্দে বেশ কিছু স্ফুলিঙ্গ ছিটিয়ে দিল। স্ফুলিঙ্গ দেখা যায়, কিন্তু বুকের ভেতর নিরন্তর যে আগুনটা জ্বলছে
তাকে দেখানো যায় না। তুমি বড় নিষ্ঠুর শিশির, এমন লোভ কি দেখাতে আছে? যদি তোমায় আমার মনের ভেতরটা আমি দেখাতে পারতাম। আমি তৃষ্ণাতুর, 32 বছর ধরে আমি তৃষ্ণার্ত। 32 বছর এক বিন্দু সৌন্দর্য পান করিনি। ও তুমি বুঝবে না, কেউই বুঝবে না, কোনোদিনও বোঝেইনি। অস্ত্রে শান দিতে দিতেই টম অ্যান্ড জেরির কীর্তি দেখে সে হেসে উঠল। সজোরে তার হাসি বদ্ধ দেওয়ালে ধাক্কা খেতে খেতে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। অপরাধ তখন আরো সুন্দর হয় যখন তা ইঁদুর বেড়ালের খেলা হয়ে দাঁড়ায়। কিন্তু দুঃখের বিষয়, এখানে কে শিকার আর কে শিকারী সেটা বুঝতে আরো 12 দিন লাগবে। অস্ত্রে শান দিতে দিতেই ফের সশব্দে হাসল লোকটা। গেম অন। হাসির শব্দ আছে, কিন্তু যন্ত্রণা নিঃশব্দ, কান্নাও তাই নিঃশব্দ। মৃত্যুরও কোনো শব্দ হয় না, কারণ সে চুপি চুপি আসে। রাত প্রায় 11:30 বাজতে চলল। আজ সন্ধেবেলায় কয়েক পশলা বৃষ্টি পড়েছে। এখন আর বৃষ্টি নেই ঠিকই, তবে মাঝে মাঝেই একটা জোরালো হিমেল হাওয়ার ঝাপটে এসে পড়ছে, কনকনে ভাবটাকে আরো প্রবল করে তুলছে। আপাতত আশেপাশে কোনো মানুষজন নেই, রাস্তা শুনশান। মাঝে মধ্যে একটা দুটো গাড়ি হুশহাস শব্দে তুলে চলে যাচ্ছে, তবে সেটাও এত সন্তর্পণে যে নিবিড় নিস্তব্ধতার বুকে তেমন একটা আঁচড় কাটতে পারছে না। ল্যাম্পপোস্টের আলোয় ভিজে পিচের রাস্তা চিকচিকিয়ে ওঠে, যেন মসৃণ দেহের বিরাট একটা কাল কেউটে বিশাল শরীরটাকে এলিয়ে পড়ে রয়েছে চুপ করে। সব মিলিয়ে রাত্রি যতটাই শান্ত, ঠিক ততটাই বিপজ্জনক। যে কোনো মুহূর্তে ছোবল মারতে পারে। সেক্সি। নির্জন রাস্তায় একা একটি সদ্য যুবতী মেয়ে প্রায় ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছিল। ঘন নিঃশ্বাসের শব্দে প্রকট, রীতিমতো ভয়ার্ত সে। তার ছায়া রাস্তায় পড়ে দ্রুত সরে সরে যাচ্ছে। মেয়েটির হাবভাব থেকে মনে হয় বুঝি তাকে কোনো বন্য জন্তু তাড়া করেছে, যেন ছায়াটাকেও কোনো ক্রমে লুকিয়ে ফেলতে পারলে বাঁচে। পড়ি মরি করে ছুটছে সে, আর তার পেছনে ধাওয়া করছে একটা বাইক। বাইক আরোহী চিৎকার করে ছুঁড়ে দিল বেশ কয়েকটা শব্দ। লেটস হ্যাভ সাম ফান বেবস, কাম অন। অসহায় শিকার একবার নিরুপায়ভাবে এদিক ওদিক দেখে নেয়। চতুর্দিকে শুধু রাতের শূন্য অন্ধকার রাস্তা খাঁ খাঁ করছে। একটি মানুষও নেই যার কাছে সে সাহায্য চাইতে পারে। তার রক্ত হিম হয়ে যায়। এই জনহীন রাস্তায় যদি তাকে রেপ করে খুন করেও ফেলে দেয় এই জানোয়ারটা, তাহলেও কিচ্ছু করার নেই। সেক্সি লেডি, ইউ ড্রাইভ মি ক্রেজি, চেঁচিয়ে বলল দুর্বৃত্ত। বড় ঠান্ডা লাগছে, একটু গরম করে দাও সোনা। মেয়েটি দৌড়তে দৌড়তেই হোঁচট খেল, আর একটু হলেই উল্টে পড়ত, কিন্তু সামলে নিয়েছে। তবে রীতিমতো হি হি করে ভয়ে কাঁপছে। তার ভয়ার্ত হাবভাব দেখে বাইক আরোহী আরো মজা পেল। সে যেন শিকারী বিড়ালের মতন ইঁদুরের সঙ্গে খেলা করছে। চিৎকার করে গাইতে শুরু করলো, ABCD पढ़ बहुत, ठंडी आहें भर ली बहुत, अच्छी बातें कर ली बहुत, अब करूंगा तेरे साथ गंदी बात। হঠাৎ একটা অচেনা গম্ভীর পুরুষালী স্বর দুর্বৃত্তের গানের পাদ পূরণ করে দিল। মেয়েটি ভয়ের চোটে কোথায় যাবে বুঝতে পারছিল না। বাইক আরোহী প্রায় ঘাড়ের ওপরেই এসে পড়ছে, এবং তার উদ্দেশ্য যে আদৌ মহৎ নয় তা গান এবং অশ্লীল অঙ্গভঙ্গিতেই প্রকট। বাইকের সঙ্গে কাহাতক দৌড়ে আর পারা যায়? ভয়ের চোটে হয়তো সে কেঁদেই ফেলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কোথা থেকে যেন একটা দীর্ঘ ছায়ামূর্তি এসে বাইকের গতিপথ প্রায় পাহাড়ের মতোই রোধ করে দাঁড়ালো। আকাশ থেকে নামলো না পাতাল ফুঁড়ে উঠল তা তো ভগবানই জানেন। তবে বাইক আরোহী ঠিক এই মুহূর্তে তৃতীয় পক্ষের উপস্থিতির জন্য প্রস্তুত ছিল না। সে রীতিমতো বমকে গিয়ে কোনো মতে ঘ্যাঁস করে একটা ব্রেক কষেছে। বাইক কিছুটা স্কিড করে গিয়ে প্রায় আগন্তুকের গা ঘেঁষে থমকে দাঁড়ালো, আর একটু হলেই ঠুকে দিত। অথচ ছায়ামূর্তিটির কোনোই হেলদোল নেই। সে নিজের জায়গা থেকে
বিন্দু মাত্রও নড়েনি। দুর্বৃত্ত মনে মনে স্বীকার করল উল্টো দিকের লোকটার নার্ভের জোর আছে। লম্বা মানুষটি খুব ঠান্ডা, অথচ গম্ভীর স্বরে আস্তে আস্তে নেতিবাচকভাবে মাথা নেড়ে শব্দটা আবার বলল, গন্দি বাত। বাইক আরোহী অতি কষ্টে ঘাড় মাথা উঁচিয়ে দীর্ঘদেহী মানুষটাকে দেখার চেষ্টা করে। লম্বা লোক সে জীবনে অনেক দেখেছে, কিন্তু এই রকম চলমান মনুমেন্ট সম্ভবত দেখেনি। আর চোখে তাকিয়ে দেখল তার শিকার আপাতত মনুমেন্টের চওড়া পিঠের আড়ালে আশ্রয় নিয়েছে। হু দ্য হেল আর ইউ? আরোহী ধমকে ওঠে। কে বে তুই? ল্যাম্পপোস্টের আলোয় দীর্ঘ মানুষটির মুখটি অস্পষ্টভাবে হলেও দেখা গেল। মিষ্টি একটা হাসি ঝিলিক দিয়ে উঠেছে তার মুখে। বাইকের গায়ে ভারী মনোরম ভঙ্গিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঘন স্বরে বলল, ডু ইউ থিঙ্ক আই এম সেক্সি? এটা আবার কেমন ভুতুরি? একজন বীর পুরুষ রাস্তায় কোমল নরম সরম মেয়েকে দেখলে সেক্সি বলতেই পারে, কিন্তু এরকম আইফেল টাওয়ারের মতন পুরুষকে কোনো মতেই সেক্সি উপাধি দেওয়া যায় না। সে রেগে মেগে কিছু কড়া রকমের মন্তব্য করতেই যাচ্ছিল, তার আগে কে যেন পেছন থেকে তার কাঁধের ওপর ভারী হাত রাখে। ও তড়িৎ গতিতে ফিরে তাকিয়ে দেখল আরও একজন কখন যেন অতর্কিতে তার পেছনে এসে দাঁড়িয়েছে। দ্বিতীয় মানুষটি প্রথম জনের মতন অত লম্বা এবং সুগঠিত না হলেও যথেষ্টই বলিষ্ঠ। নিচু স্বরে বলল, আনসার দ্যাট কোয়েশ্চেন, ইজ হি সেক্সি? আরে একই জাতীয় উৎপাত! কোথায় এই ঠান্ডার দিনে একটা সুন্দরী মেয়ের সঙ্গে বেচারি উষ্ণ অভিজ্ঞতা লাভ করবে তা নয়, দুটো বুলডোজারের মতন পুরুষ তার পথ রোধ করে দাঁড়িয়ে রয়েছে। তার উপর আবার কি উদ্ভট প্রশ্ন! বাইক আরোহীর মুখটা শক্ত হয়ে ওঠে। আজকাল সুন্দরী মেয়েদের চোখে হিরো সাজার জন্য অনেকেই এসব ফালতু নাটক করে, কিন্তু যন্ত্রটা দেখলেই না পালাবে এক্ষুনি। দুর্বৃত্ত হিংস্রভাবে হাসল। পর মুহূর্তেই বিদ্যুৎ গতিতে হিপ পকেট থেকে অস্ত্রটা বের করে এনেছে। শানিত ছুরির ফলা সামান্য আলোতেই ঝকঝক করে উঠল। দাঁতে দাঁত চেপে সে বলল, এটা দেখেছিস? বেশি হিরোগিরি করলে না পুরো একদম অপারেশন করে দেবো, আর ফট এখান থেকে। বিপন্ন মেয়েটি দীর্ঘদেহী আগন্তুকের পেছন থেকে প্রায় ভয়ার্থভাবে চিৎকার করে ওঠে। ছুরিটার দশাসই ফলা দেখলেই বোঝা যায় সেটা আদৌ খেলার জিনিস নয়, আর যার হাতে সেটা ধরা রয়েছে তার মুখের ক্রূর রেখাগুলো প্রমাণ করে যা সে বলছে তা সে করেও দেখাতে পারে। রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি, কিন্তু দীর্ঘদেহী মানুষটির মুখে কোনো রকম ভয়ের ছাপ পড়েনি। বরং পেছন থেকে মেয়েটি চিৎকার করে ওঠায় সে যেন একটু বিরক্তই হলো। ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি কাইন্ডলি এরকম হরর ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়াটা একটু বন্ধ করবেন প্লিজ। মেয়েটি থতমত খেয়ে চুপ করে যায়। দীর্ঘকায় আগন্তুক এবার দুষ্কৃতীকে পুরোপুরি উপেক্ষা করে দ্বিতীয় ব্যক্তিটির দিকে তাকিয়েছে। তার ভুরু সামান্য কৌতুকে নেচে উঠল। অর্ণব, আচ্ছা, ও কি আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে? দ্বিতীয় ব্যক্তি তথা অর্ণবের সপ্রতিভ জবাব, হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। শিওর? প্রথম লোকটি তথা স্যার একবার চোখ কুঁচকে ধারালো ছোড়াটার দিকে তাকালেন। পরক্ষণেই বিনা মেঘে বজ্রপাতের মতন একটা 182 শিক্ষার মুখ্যম ঘুষি অব্যর্থভাবে আছড়ে পড়ল দুর্বৃত্তের চোয়ালে। অত লম্বা মানুষটা যে কখন হাত তুলল আর কখন পাঁচটা মারল সঠিকভাবে বোঝাই গেল না। শুধু মনে হলো বিদ্যুৎ ঝলসে উঠল। বাইক আরোহী বোধহয় বুঝতেও পারেনি যে ব্যাপারটা আদতে ঠিক কি ঘটল। একটা শব্দও উচ্চারণ করার সুযোগ পায়নি সে। কেউ কিছু বোঝার আগেই পুরো কাটা কলা গাছের মতন ধরাস করে লুটিয়ে পড়েছে মাটিতে। হাতের ছুরিটা ধাতব ক্ষণ শব্দ তুলে পড়ল তার পাশেই। লাইটস আউট, স্যার গম্ভীর স্বরে বললেন। আমি ভয় পেয়েছি। হাফ সেকেন্ড লাগলো। অর্ণব মুচকি হাসল। দ্যাটস ট্রিমেন্ডাস সেক্সি স্যার। স্যার ফিক করে হেসে ফেলেছেন। গুড ওয়ান অর্ণব। যাকে দেখো তো বেঁচে আছে না টপকে গেল। অর্ণব দ্রুত পায়ে এগিয়ে এসে অভ্যস্ত হাতে ধরাশয়ী দুর্বৃত্তকে পরীক্ষা করে।
গ্রিন সিগন্যাল, বেঁচে আছে। মালটাকে লোকাল থানায় ডাম্প করতে হবে, গাড়িতে তোলো। ওকে। অর্ণব আর কোনো কথা না বাড়িয়ে বেহুশ লোকটিকে অনায়াসে ঘাড়ে তুলে নিয়ে যায়। অকুস্থল থেকে একটু দূরেই তাদের বিরাট গাড়িটা দাঁড়িয়েছিল। অর্ণব লোকটিকে গাড়ির ডিকিতে ঢুকিয়ে দেয়। অর্ণবের স্যার এবার পেছন ফিরে ভিকটিমটির দিকে তাকিয়েছেন। বেচারি তখনও কাঁপছে। একটু আগের ভয়ঙ্কর অভিজ্ঞতার ট্রমা থেকে তখনও বেরোতে পারেনি। সে হতভাগ্য মেয়ে তখনও ভেবে চলেছে, যদি এই লোক দুটো আচমকা এখানে এসে উদয় না হতো তবে ঠিক তার সঙ্গে কি কি হতো। দুর্বৃত্তের কাছে ছুরি ছিল। সে মনশ্চক্ষে দেখল শুনশান রাস্তায় তার ছিন্ন ভিন্ন, অপমানিত, চরম লাঞ্ছিত গলা কাটা লাশটা পড়ে রয়েছে। কাগজে হেডলাইন, মা বাবার মাথা হেঁট, পাড়াপড়শির ফিসফাস আর কেচ্ছা। আপনি এখনো এখানে কিসের জন্য ওয়েট করছেন? মেয়েটির দিকে তাকিয়ে সবিস্ময়ে বললেন, স্যার, ফর আনাদার ইফটিজার অর রেপিস্ট। আমি আমি মেয়েটি দরদর করে ঘামছে। কোনো মতে ঢোক গিলে বলল, আমার বাড়ি এখান থেকে আরও একটু দূরে। আমার স্কুটিটা মাঝপথে খারাপ হয়ে গেছে, কোনো ক্যাব পাইনি। তিনি জোরে একটা শ্বাস ফেললেন। ওকে ফাইন, বাড়ির অ্যাড্রেসটা দিন, আমি পৌঁছে দিচ্ছি। মেয়েটি একটু বিপন্ন দৃষ্টিতে তাকায়। আচমকাই সে অদ্ভুত একটা দোলাচলে ভুগতে শুরু করেছে। এখন তার মনের যা অবস্থা তাতে বোধহয় কাউকেই বিশ্বাস করা তার পক্ষে সম্ভব নয়। এই লোক দুটোই বা কে, কোথা থেকে, কি উদ্দেশ্যে এসেছে কে জানে। যেরকম আকস্মিকভাবে উদয় হলো তাতে তো কোনো সাধারণ মানুষ বলে মনে হয় না, আর হাবভাবটাও মোটেই সাধারণ নয়। এরা কারা? লম্বা মানুষটি ভালোভাবে মেয়েটিকে একবার দেখে নিলেন। বাচ্চা মেয়েই বলা যায়। বয়স বড়জোর টেনে টুনে 22 কি 23। হয়তো অনার্স শেষ করে সদ্য চাকরিতে জয়েন করেছে, অথবা এখনো পড়াশুনো করছে। তার বিপন্নতাটা চোখ এড়ালো না। তিনি মৃদু হেসে বললেন, ডোন্ট ওয়ারি, আমরা পুলিশ। জাস্ট এখান দিয়ে পাস করছিলাম, ওই জানোয়ারটা আপনাকে টিজ করছে দেখে দাঁড়িয়ে গেলাম। অর্ণব ততক্ষণে গুটি গুটি ফিরে এসেছে। স্যার তার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন। সে তৎক্ষণাৎ নিজের আইডি কার্ড বের করে মেয়েটির নাকের সামনে মেলে ধরল। সিআইডি হোমিসাইড। সিআইডি হোমিসাইড। এতক্ষণে যেন মেয়েটির প্রাণে বল এলো। সে একবার কৃতজ্ঞতাপূর্ণ ভীরু দৃষ্টিতে রক্ষাকর্তা দুজনের দিকে তাকায়। লম্বা মানুষটির দিকে তাকাতেই হঠাৎ তার দু চোখ উজ্জ্বল হয়ে ওঠে। এতক্ষণ একটা প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল বলে ঠিকমতো লক্ষ্য করেনি, কিন্তু এই দীর্ঘকায় অত্যন্ত সুগঠিত চেহারাটা তার একদম অপরিচিত নয়। কিছুদিন ধরে টিভিতে কাগজে দেখছে, কিন্তু বাস্তবে মানুষটাকে এই মুহূর্তে আরও বেশি রূপবান, আরও বেশি দেবকান্তি মনে হলো তার। কোনো মতে বলল, ওয়েট, আমি আপনাকে চিনি, টিভিতে দেখেছি। আপনি? থ্যাঙ্কস টু দ্য মিডিয়া। তিনি ফের একটা দীর্ঘশ্বাস ছেড়ে করমর্দনের জন্য হাত বাড়ালেন। অধিরাজ ব্যানার্জি, আইজি হোমি। সম্ভবত শেষ শব্দটা হোমিসাইডই ছিল, কিন্তু কথা শেষ করার আগে মেয়েটি আচমকা দু হাতে জড়িয়ে ধরল অধিরাজকে। এমনভাবে চাপটে ধরল যেন এই মানুষটি তার একমাত্র অবলম্বন। অধিরাজ স্তম্ভিত। অর্ণব আর চোখে দেখল সে বিস্ময়ের ধাক্কায় কেমন যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। মেয়েটি তাকে জড়িয়ে ধরে ভয়ার্ত শিশুর মতন বুকে মুখ গুঁজে কান্নামাখা স্বরে পাগলের মতন বলছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর সেভিং মি। অধিরাজ এই অনভিপ্রেত থ্যাংক ইউ এর ধাক্কা কিভাবে সামলাবে বুঝে উঠতে পারছে না। সবচেয়ে বিপদ হয়েছে এই হাত দুটোকে নিয়ে। ও দুটোকে যে কোথায় রাখা যায় তা নিয়ে পুরোপুরি কনফিউজড। সদ্য যৌবনবতীর কোমল পিঠে হাত রাখতে তার প্রবল আপত্তি। সে দু হাত প্রায় সারেন্ডার করার ভঙ্গিতে তুলে দিয়ে অসহায়ের মতন অর্ণবের দিকে তাকালো। ওকে অর্ণব, নাও সেভ মি। অর্ণব হেসে ফেলল। ফরেন্সিক ল্যাব তখন শুনশান। এই মুহূর্তে এখানে কোনো পোস্টমর্টেম হচ্ছে না। কাজের চাপ বেশি হলে ফরেন্সিক বিশেষজ্ঞ ও তার দলবল প্রায় সারা রাতই জেগে থাকেন। ল্যাবও সরগরম থাকে, কিন্তু আজ তেমন কাউকেই দেখা যাচ্ছে না। অথচ এসি একদম শৈত্য প্রবাহের চূড়ান্ত সীমায়।
গোটা ঘর চিল্ড হয়ে আছে। কেন, কি জন্যে বা কার জন্যে, তা ভগবানই জানেন। সেই নৈশব্দের মধ্যেই স্মার্ট ভঙ্গিতে জুতোর শব্দ তুলে ল্যাবে ঢুকে পড়ল অধিরাজ ও অর্ণব। সচরাচর সিরিয়াস কোনো কেস না থাকলে তারা এত রাতে ফরেন্সিক ল্যাবে আসে না, কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর চ্যাটার্জি ঘন্টা দুয়েক আগেই জব্বর হুড়ো দিয়ে তাদের ডেকে পাঠিয়েছেন। আজ রাতেই তার কোনো বিশেষ দরকারি কথা আছে। কথাটা কি জানতে চাইতেই বুড়ো একেবারে চোটে বোম। খেপচুরিয়াস হয়ে বললেন, আমি কি তোমায় আমার বিয়েতে নেমন্তন্ন করছি যে ফোনেই সব নম 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 করে বলে দেব? ওয়েট, অধিরাজ গম্ভীর হয়ে বলে, আপনি বিয়ে করছেন? কে হ্যাঁ বলল? মিস কাটামুন্ডু না দীপিকা? ফোনে দেখা যায় না, কিন্তু স্পষ্ট বোঝা গেল ডক্টর চ্যাটার্জি অন্তত 3খানা হাই জাম্প মারলেন। বদমাইশ ছোঁড়া, আমার সঙ্গে ফাজলামি, লম্বা গলা, 4 পেয়ে লামা, আমি তোমার বাপের বয়সী তা জানো? তাও ভালো ঠাকুরদার বয়সী বলেননি। উত্তরটা শুনে ভদ্রলোক লম্ফঝম্প থামিয়ে উৎসুক অথচ সন্দিগ্ধ স্বরে জানতে চান, কেন, তাতে কি মহাভারত অশুদ্ধ হতো? কারণ আমার ঠাকুরদা যখন মারা যান তখন তার বয়স প্রায় 92। অধিরাজের মুখে পেটেন্ট বদমাইশি হাসিটা ঝলসে ওঠে, কিন্তু তখনও তার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছিল। বলাই বাহুল্য, এরপর ডক্টর চ্যাটার্জি অধিরাজের বাপ ঠাকুরদা 14 পুরুষ উদ্ধার করে ছেড়েছিলেন। শেষ পর্যন্ত একতরফা বেশ কিছুক্ষণ গালিগালাজ করে ভদ্রলোক একখানা বিরাট শ্বাস টেনে বললেন, চুলোয় যাও, গোল্লায় যাও, আই ডোন্ট কেয়ার, কিন্তু আজ রাতে আসছো কি আসছো না? অধিরাজ মনে মনে হেসে নিয়ে বলে, এমন সব প্রেমে বললে অভিসারে তো আসতেই হবে স্যার। সি ইউ ইন ফরেন্সিক কুঞ্জ। ডক্টর চ্যাটার্জি ঘ্যাঁচ করে লাইনটা কেটে দিয়েছিলেন। সেই জরুরি তলব পেয়েই এত রাত্রে 2 মূর্তি ল্যাবে এসে হাজির। মাঝপথে ইফটিজিং এর কেস সামলাতে গিয়ে সামান্য দেরি হয়েছে বলে দুজনেই ভয়ে ভয়ে ছিল। মূর্তিমান দুর্বাসা আজ নির্ঘাত সাপ সাপান্ত করেই ছাড়বেন। কিন্তু অভিশাপ তো দূর, স্বয়ং ডক্টর চ্যাটার্জি কোথায়? চতুর্দিক একেবারে ভোঁ ভাঁ। অধিরাজ এদিক ওদিক তাকিয়ে একটু অবাক হয়েই বলল, এ তো পুরো ফাঁকা মাঠ, বুড়ো গেল কই? অর্ণব চিন্তায় পড়ল। ডক্টর চ্যাটার্জি কখনোই ল্যাব ছেড়ে কোথাও যান না। আজ তার কণ্ঠস্বরের মধ্যে অদ্ভুত একটা উত্তেজনার ছাপ পেয়েছিল অর্ণব। সচরাচর অসীম চ্যাটার্জি নিতান্তই নিরুপায় না হলে তাকে ফোন করেন না। জুনিয়রদের তথা চুনোপুঁটিদের ফোন করা তার স্বভাবই নয়। অথচ সেই তিনি আজ স্বয়ং ফোন করেছিলেন অর্ণবকে। শুধু 2টো বাক্যই বলেছিলেন, আজ রাতে রাজার সঙ্গে ল্যাবে চলে এসো, সঙ্গে নিজের প্রয়োজনীয় জামা কাপড় আর ব্যাগেজটা রেডি রেখো। অর্ণব আকাশ থেকে নয়, প্রায় স্যাটেলাইট থেকে পড়েছিল। জামা কাপড় আর ব্যাগেজ কি জন্য লাগবে? ডক্টর চ্যাটার্জি কি বেড়াতে নিয়ে যাবেন নাকি? কিন্তু পাল্টা প্রশ্ন সে খুবই কম করে। উপরন্তু ডক্টর চ্যাটার্জির কণ্ঠস্বর স্পষ্ট বলে দিয়েছিল যে কোনো কারণেই হোক তিনি স্ট্রেসে আছেন। তাই খুব সংক্ষিপ্ত উত্তর দিয়েছিল, ওকে স্যার। অথচ সবাইকে ঠেলে ঠুলে গুটিয়ে গাঁতিয়ে এখন ভদ্রলোক নিজেই হাওয়া। হলোটা কি? এটা বুড়োর আবার কোনো রকম প্র্যাঙ্ক নয় তো? অধিরাজ একটু সন্দিগ্ধ চিত্তে বলে, কে জানে, মিস নরমুন্ডু তো আবার প্র্যাঙ্ক করতে ওস্তাদ। বুড়ো হয়তো স্পেশাল ট্রেনিং নিচ্ছে আমাদের জব্দ করার জন্য, বিশ্বাস নেই কিছু। অর্ণব কিছু একটা উত্তর দিতেই যাচ্ছিল, তার আগেই চোখে পড়ল ডক্টর চ্যাটার্জির পার্সোনাল ফরেন্সিক লাইব্রেরির দিকে। লাইব্রেরিতে একটা হালকা আলো জ্বলছে, কিন্তু সেই সামান্য আলোতেও এক চিলতে সাদা ল্যাব কোটের নড়াচড়া স্পষ্টই দেখা গেল। সে চোখের ইশারায় অধিরাজের দৃষ্টি সেদিকেই আকর্ষণ করে। বোঝো, উনি ওখানে ঘাপটি মেরে বসে আছেন আর আমরা খুঁজে মরছি। অধিরাজ লাইব্রেরির দিকে পা বাড়ায়। দুজনেই আর কোনো কথা না বাড়িয়ে এগিয়ে গেল সেদিকেই। লাইব্রেরির দরজার কাছে এগিয়ে যেতেই
চোখে পড়ল সম্পূর্ণ দৃশ্যটা। যদিও ডক্টর চ্যাটার্জি লাইব্রেরিতে খুব কম পাওয়ারের একটা লাইট জ্বালিয়ে রেখেছেন, প্রায় টর্চ মেরে দেখতে হয় যে আদৌ আলোটা জ্বলছে কিনা। এত কম লাইটে সঠিক কেস ফাইলগুলো কি করে যে ভদ্রলোক খুঁজে পান তা উনি বলতে পারবেন। এই স্তিমিত কমজোরি আলোয় ওনাকেই ঠিক মতো দেখা যাচ্ছে না। ল্যাব কোট আর মাথার মাঙ্কি ক্যাপটুকুই শুধুই যা বোঝা যাচ্ছে। তবে এই মুহূর্তে কম আলোর চেয়েও অন্য আরেকটি বড় সমস্যায় তিনি আছেন। দশাশয়ী শোকেসের সামনে একটা ছোট্ট মইয়ে চড়ে পেছন ফিরে বসে আছেন ভদ্রলোক। ছোটখাটো চেহারার মানুষ হওয়ার দরুন একটা ফাইলের দিকে গোড়ালি উঁচু করে বারবার হাত বাড়াচ্ছেন, কিন্তু কিছুতেই হাতে পাচ্ছেন না। মইটা বিপজ্জনকভাবে একবার ডান দিকে আর একবার বাঁ দিকে নড়বড় করছে। দেখলেই ভয় হয় যে এক্ষুনি উল্টে পড়বে। অধিরাজ এগিয়ে গিয়ে কথা নেই বার্তা নেই ভদ্রলোকের কোমর ধরে অবলীলায় টুক করে তুলে ধরল। ঘটনাটার আকস্মিকতায় কেঁপে উঠলেন তিনি, কিন্তু কিছু বলার আগেই সে বলে উঠল, ভয় পাবেন না ডক, আপনি এখন সেফলি এভারেস্টের মাথায় চড়েছেন। ডক্টর চ্যাটার্জি কোনো কথা না বলে আঙুল তুলে সামান্য ডান দিকে ফাইলটা নির্দেশ করলেন। রাইট ওয়ান। মাথা ঝাঁকালেন ফরেন্সিক বিশেষজ্ঞ। অধিরাজ ভারী সাবলীলভাবে তাকে ডান দিকে লিফট করলো। একটু বিস্মিত হয়েই বলল, বাবা আপনি এত হালকা নাকি? দেখে তো মনে হয় না। কি মনে হয় না পণ্ডিত প্রবর? ডক্টর চ্যাটার্জি এতক্ষণে পেছন না ফিরেই গড়গড় করে উত্তর দেন, না মানে আপনার কোমর তো হাতে ধরে বেশ কোমরের মতোই মনে হচ্ছে। অধিরাজ নিরীহভাবেই বলে, দেখে তো রেলের কামড়া বলে মনে হয়। এমন জিরো সাইজ কোমর রাতারাতি কোত্থেকে আমদানি করলেন? ডক্টর চ্যাটার্জি পুরো খ্যাঁক খ্যাঁক করে ওঠেন। এ প্রশ্নের উত্তর অবশ্যই দেব, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। প্লিজ প্রসিড। এটা কি তোমার পার্সোনাল জিম পেয়েছ? ভদ্রলোক পুরোপুরি চটিতং হয়ে বললেন, ওটা ডাম্বেল নয়, একজন ফিমেল। আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তুমি মাঝরাতে অমন লোফালোফি শুরু করেছো কেন? হোয়াট? আরেকটু হলেই অধিরাজের হাতটা কেঁপে যাচ্ছিল। তার আগেই হাই হাই করে উঠলেন ডক্টর চ্যাটার্জি, ফেলবে না, একদম ফেলবে না। অত ওপর থেকে যদি পড়ে তবে ঠ্যাং ভাঙা অবধারিত। আর আমার অ্যাসিস্ট্যান্টের পা ভাঙলে আমি গোটা ফরেন্সিক ল্যাবটাই তোমার মাথায় ভাঙব। দয়া করে শুধু ঘাটটা ঘোরাও। ততক্ষণে অবশ্য উপস্থিত দুই মূর্তি বজ্রাহতের মতন পেছন দিকে তাকিয়েছে। লাইব্রেরি দরজার সামনে দাঁড়িয়ে যে লোকটা মোষের মতন রেগে গিয়ে ফোঁসফোঁস করছে, কোনোই সন্দেহ নেই যে তিনি ডক্টর চ্যাটার্জি। তার মানে যে মানুষটিকে অধিরাজ ধরে আছে তিনি মিস মুখার্জি। অধিরাজ ও অর্ণব প্রায় একসঙ্গেই সবিস্ময়ে বলে ওঠে। অধিরাজের বাহুবেষ্টিত ল্যাব কোটধারী এবার মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হাসে। নিঃসন্দেহে ডক্টর চ্যাটার্জির মাঙ্কি ক্যাপের ভেতরে মিস আহেলি মুখার্জি। মৃদু হেসে ঋণ স্বরে বলল, ফাইল পেয়ে গিয়েছি, এবার প্লিজ আমায় নামিয়ে দিন অফিসার। অধিরাজ প্রায় সিঁটিয়ে ল্যাম্পপোস্ট হয়েই গিয়েছিল। আহেলিকে এমন ভয়ে ভয়ে নামালো যেন কয়েক কোটি টাকার অ্যান্টিক শো পিস নামিয়ে রাখছে। বেচারির পুরো আক্কেল গরুম। তার উপর এবার ডক্টর চ্যাটার্জি ভয়ঙ্কর ভ্রুকুটি করে পুরো বুলডগের মতন দাঁত কিরমির করতে শুরু করেছেন। তুমি কি চোখের মাথা খেয়েছো, হ্যাঁ? নাকি কয়েক পেক চড়িয়ে এসেছো? আহেলি মোটেও আমার জুড়ুয়া বোন বা ক্লোন নয়। দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ, কিন্তু বুঝবো কি করে? বেচারি আমতা আমতা করে জানায়, এই আধখানা আলো আর আধখানা অন্ধকার, ল্যাব কোট, মাঙ্কি ক্যাপ, এসব দেখে মানে কনফিউজড হয়ে গিয়েছিলাম। কনফিউজ মানে? ভদ্রলোকের ভ্রুকুটি আরো ভয়াল হলো। ল্যাব কোট ছাড়া আরেকটি জিনিস সব সময়ই তোমার চোখে পড়ে, এক এবং অদ্বিতীয়, আমার টাকটা। আর এখানে এত বড় টিকিটা নজরে পড়লো না? কথাটা বলেই এক টান মেরে আহিলির ল্যাব কোটের ভেতর থেকে তার লম্বা বিনুনিটা বের করে আনলেন তিনি। এত জোরে টান মেরেছেন যে বেচারি আহেলি কুঁই কুঁই করে উঠল। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে বললেন ডক্টর চ্যাটার্জি, আমার টাক তো তুমি একবারও মিস করো না, হ্যাঁ? এই কয়েক হাত লম্বা টিকিটা তুমি দেখতে পেলে না? নাকি ভাবলে আমি জিরো সাইজের কোমরের সঙ্গে ডাবর আমলা মেখে রাতারাতি বিশাল চুলও আমদানি করেছি, হ্যাঁ?
কোন আক্কেলে এই মহিলাকে পটাং করে তুমি কোলে তুলে নিলে? ওই স্বল্প আলোয় স্পষ্ট বোঝা গেল আহেলির মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে। অর্ণব নীরব, অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে লক্ষ্য করে। ওই লজ্জারুণ মুখে কি শুধুই বিড়ম্বনার আভাস, না অনেকখানি ভালো লাগাও জুড়ে আছে? অন্যদিকে অধীরাজ সম্পূর্ণ অপ্রস্তুত। তার স্বাভাবিক সপ্রতিভ ভাব সম্পূর্ণ মুছে গিয়েছে। সে অপরাধীর মতো মুখ নিচু করে দাঁড়িয়ে। যদিও বেচারির দোষ নেই, আহেলির বিনুনিটা আধখানা মাঙ্কি ক্যাপে আর বাকি আধখানা ল্যাব কোটের ভেতরেই ঢেকে গিয়েছিল। এই পরিস্থিতিতে মাথায় কি আছে টাক না টিকি তা বোঝা দুষ্কর। কিন্তু সে কথা ডক্টর চ্যাটার্জিকে কে বোঝাবে? ফরেন্সিক বিশেষজ্ঞ এবার আহেলির দিকে ফিরলেন। আর তুমি বা কথা নেই বার্তা নেই, আমার মাঙ্কি ক্যাপটা পরে বসে আছো কেন? লম্বুকে কনফিউজ করার জন্য? সরি। আহেলি বেচারি মিউ মিউ করে জানায়, আসলে এসিতে খুব ঠান্ডা লাগছিল তো। তাহলে বাড়ি থেকে সোয়েটার, চাদর, শাল, লেপ, কাঁথা, কম্বল এই সব কটা বয়ে আনবে, কেমন? রাম ধমক দিলেন তিনি। কিন্তু আমার মাঙ্কি ক্যাপে ফের কখনো হাত দেবে না, খবরদার বলে দিচ্ছি। এটা এক্সক্লুসিভলি আমার। ধমক খেয়ে আহেলি অবিকল মীনা কুমারীর মতন অশ্রু ছলছল করুণ মুখ করে ফেলেছে। আর অধীরাজও কি বলবে ভেবে পাচ্ছে না। ডক্টর চ্যাটার্জি বেশ কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকলেন দুজনেরই মুখের দিকে। কয়েক মুহূর্ত দুজনকেই জরিপ করে নিয়ে গম্ভীর মুখে বললেন, বাই দ্য ওয়ে, আচ্ছা রাজা, আহেলির ওয়েট কত? অধীরাজের চোখে সামান্য বিস্ময় উঁকি দিয়ে ফের মিলিয়ে গেল। 52 কেজি, আই প্রিজুম স্যার। আন্ডার ওয়েট? হ্যাঁ। তার মানে ওর আরো চাইনিজ খাওয়া দরকার। ডক্টর চ্যাটার্জির ঠোঁটের কোণে সামান্য হাসি যেন ফুটে উঠেই মিলিয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমাদের চাইনিজ ডিনার ডেট কেমন হলো বলনি তো? এই রে, সর্বনাশের 32.5 ভাজা। অর্ণব অত্যন্ত ভয়ে ভয়ে আহেলির দিকে তাকায়। সে এখন বিষণ্ণ মীনা কুমারীর জায়গায় হিংস্র ললিতা পাওয়ারের মতন কুটিল দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। অর্ণব মনে মনে জিভ কাটে, সেরেছে, মিস মুখার্জি পাল্টা শোধ না তুলে ছাড়বেন না। ডিনার আর হলো কই? এইবার আহেলি ফ্যাঁস করে প্রায় খামচা মারেঙ্গা মূর্তিটা ধরেছে। চায়না টাউনে হালকা নুডলস দেখেই অফিসার ব্যানার্জির মনে পড়ে গেল যে অফিসার সরকার নুডলস খেতে ভালোবাসেন। অমনি দৌড়ালেন ওনার জন্য চাইনিজ ডিশ প্যাক করাতে। আমায় চেয়ারে বসিয়ে নিজের ক্রেডিট কার্ডটা ধরিয়ে দিয়ে মিষ্টি করে বললেন, মিস মুখার্জি, এই রইল আমার কার্ড আর সমস্ত ডিটেলস, আপনার যা খুশি খেয়ে নিন। আমি অর্ণবকে এই প্যাকেটগুলো দিয়ে আসি, ও চাইনিজ খেতে খুব ভালোবাসে তো। এবং তারপর যতক্ষণ না প্যাকেট রেডি হয়ে এলো, উনি অফিসার সরকারের চাইনিজ ফুড প্রীতি নিয়ে ঝাড়ার লেকচার দিয়ে গেলেন। আর যেই বয় গরমাগরম প্যাকেট নিয়ে এলো, অমনি সবগুলো ছোঁ মেরে নিয়ে ধাঁ। মানে? ডক্টর চ্যাটার্জির চোখ দুটো চড়াত করে তার টাকে উঠে গেছে। তুমি কি একা একাই খেলে? রাজা ডিনার করেনি? আহেলি তীব্র দৃষ্টিতে অধীরাজকে আপাদমস্তক দেখে নিয়ে ব্যঙ্গ বঙ্কিম ভঙ্গিতে বলল, আগে উনিও ডিনার করেছেন, চাইনিজই খেয়েছেন, তবে আমার সঙ্গে নয়, অফিসার সরকারের সঙ্গে, ওনার বাড়িতে। হোয়াট? ডক্টর চ্যাটার্জি অর্ণবের দিকে তাকান। অর্ণব, আহেলি সত্যি কথা বলছে? অধীরাজের পর এবার গরুচোরের ভূমিকায় অর্ণব। সে ভয়ে ভয়ে মাথা নাড়ে। আগে। রাজা, গর্জন করে উঠলেন তিনি। ইউ আর সিম্পলি ইম্পসিবল। একটা সুন্দরী মেয়ের সঙ্গে ডিনার ডেটে গিয়ে তোমার শেষে অর্ণবের কথা মনে পড়ল? বুলশিট। অধীরাজ চোরের মতন আর চোখে এক ঝলক ডক্টর চ্যাটার্জির দিকে তাকিয়ে নিয়ে মাথা চুলকোতে চুলকোতে বলল, মানে তুমি আহেলিকে ওখানেই একা রেখে চলে গেলে, ও বাড়ি ফিরত কি করে? সে একটু আমতা আমতা করে। না মানে গাড়ি আর ড্রাইভারকেও আমি ওখানেই রেখে গিয়েছিলাম। ড্রাইভারকেও বলা ছিল যাতে মিস মুখার্জিকে বাড়িতে ড্রপ করে দেয়। আমি তো। তুমি একটি অপদার্থ। ফরেন্সিক বিশেষজ্ঞের মুখ এবার অবিকল অ্যাংরি বার্ডের রেডের মতো লাগছে। তোমার কিছু হওয়ার নয়। এডিজি শিশির সেন ডাকলে তুমি সব ছেড়ে ছুড়ে
বিরোহিনী রাধার মতন ওর অফিসে দৌড়ো। আহেলির সঙ্গে ডিনার ডেটে গিয়ে তুমি চাইনিজ হাতে অর্ণবের বাড়ি দৌড়ো। তোমার সব দৌড় এডিজি সেন আর অর্ণব অব্দি গিয়েই থামে। কেন বলো দেখি? প্রবলেমটা কি? মেয়েদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে না? অধিরাজ কিছু বলতে যাওয়ার আগেই আহেলি সরু চোখ করে শানিত কণ্ঠে বলে উঠল, মোটেই না স্যার, খুবই ভালো লাগে, বিশেষ করে ভার্মিলিয়ন রেড কালারের লিপস্টিকওয়ালা মেয়েদের। তোমায় আবার কে বলল পঞ্চুরানী তর্কচুঞ্চি? ডক্টর চ্যাটার্জি বিরক্ত স্বরে বললেন। আর ভার্মিলিয়ন রেড এবার টপকে পড়লো কোথা থেকে? টপকে পড়েনি, ওনার শার্টে লেগে আছে ভার্মিলিয়ন রেড কালারের লিপস্টিক। কথাটা ছুঁড়ে দিয়েই আহেলি প্রায় অর্ণবকে একটা গোঁত্তা মেরে হনহন করে চলে গেল। অর্ণব পুরো স্তম্ভিত। বাবা, কি চোখ মহিলার! এই কম আলোর মধ্যেই ভার্মিলিয়ন রেড কালারের লিপস্টিকটা ঠিক শনাক্ত করেছে। সে মনে মনে স্বীকার করল, ফরেন্সিক বিশেষজ্ঞদের দৃষ্টিটা সত্যি অত্যন্ত প্রখর। আহেলির হবে। ডক্টর চ্যাটার্জি টাক চাপড়ালেন। আই উইথড্র। পঞ্চুরানী তর্কচঞ্চু নয়, শি ইজ পঞ্চুরানী অপেরা। তারপরই থেমে কৌতূহলী স্বরে যোগ করলেন, কিন্তু এই ভার্মিলিয়ন রেডের কেসটা কি? বিশেষ কিছুই না, একটা মেয়ে একটু থ্যাঙ্কস জানাচ্ছিল আর কি। অধিরাজ একটু অপ্রস্তুত হয়েই জানায়, ওই তখনই হয়তো লেগে গেছে। মানে? তিনি আরো বিস্মিত। তুমি কি জগন্নাথ মন্দিরের বট গাছ যে মনস্কামনা পূর্ণ হলেই মহিলারা তোমার গায়ে থ্যাংক ইউ বলে মুখ ঘষবে? অধিরাজ অসহায় দৃষ্টিতে অর্ণবের দিকে তাকায়। অর্ণব বুঝতে পারল এখান থেকে তাকেই কেসটা টেক ওভার করতে হবে। সে গোটা ব্যাপারটাই আদ্যপান্ত বুঝিয়ে বলে, ইফটিজিং থেকে শুরু করে থ্যাঙ্কস পর্ব অব্দি সবটাই। গোটা বৃত্তান্ত শুনে ডক্টর চ্যাটার্জির মুখটা গম্ভীর হয়ে যায়। আস্তে আস্তে বলেন, ইফটিজিং, রেপ, সেক্সুয়াল অ্যাসাল্ট সবই যেন এই শহরে ক্রমাগত বাড়ছে। অধিরাজ মন্তব্য না করে আস্তে আস্তে মাথা নাড়ায়, অর্থাৎ সে সম্পূর্ণ সহমত। তিনি একটু চুপ করে থেকে ফের বললেন, তোমার এবারের কেসটাও কাইন্ড অফ রেপ কেস, আই মিন রেপ মার্ডার কেসই। এবার দুই অফিসারই বিস্মিত, কারণ যতটুকু তারা প্রেস কনফারেন্সে শুনেছে তাতে কেসটা মাস মার্ডারের বলেই মনে হয়েছিল, এবং যারা খুন হয়েছিলেন তারা সকলেই পুরুষ। তাহলে এর মধ্যে আবার রেপ কেস এলো কোথা থেকে? কিন্তু ওটা তো মাস মার্ডার কেস, আর ভিকটিমরা মেল, তাহলে? অধিরাজ কিছু আর বলার আগেই তাকে হাত নেড়ে থামালেন ডক্টর চ্যাটার্জি। আরে রেপের আবার মেল ফিমেল কি? রেপ ইজ রেপ। অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, মেয়েদের মতন ছেলেরাও রেপ কেসের শিকার হয়। দুঃখের বিষয়, সেগুলো হাইলাইটেড হয় না। মেয়েদের রেপ যতখানি আমজনতার কাছে বেদনাদায়ক, ছেলেদেরটা আবার ততটাই হাস্যকর, কারণ সাধারণ মানুষ মানতেই চায় না যে পুরুষেরাও সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হতে পারে। তাই হয়তো তুমিও এটা রেপ কেস শুনে আকাশ থেকে পড়ছো, বাট ট্রুথ ইজ ট্রুথ, বুঝেছ? ইটস আ কেস অফ মাস রেপ মার্ডার। অধিরাজের ডান দিকের ভুরুটা বিস্ময়ে সামান্য উঠে গিয়েছে। কিন্তু সে কথা এডিজি সেন বললেন না কেন? উনি তো এবার আমায় কেস ফাইলও দেননি। প্রেস কনফারেন্সের পর থেকেই ভাবা হয়ে গেলেন, আমি ফোনেও পাচ্ছি না। আপাতত পাবে না। ডক্টর চ্যাটার্জি নিজের কেবিনের দিকে পা বাড়ালেন। এসো, কেস ফাইল দেওয়ার দায়িত্ব এবার আমার ঘাড়েই পড়েছে। আপনি? প্রচন্ড বিস্ময়ের ধাক্কায় অধিরাজ যে কি বলবে বুঝে পায় না। কিন্তু এডিজি সেনই 4 ঘন্টা আগে পার্সোনালি আমায় কেস ফাইল দিয়ে গিয়েছেন। অফিসিয়ালি ওনারই এটা দেওয়ার কথা, কিন্তু। ডক্টর চ্যাটার্জি একটু সময় নিলেন। অধিরাজ এবং অর্ণব দুজনেই নীরব। তারা উদগ্র কৌতূহলে পরের বাক্যটা অপেক্ষা করছে। এই বিশেষ কেসটায় 32 বছর আগে শেষ যে ভিকটিম মারা গিয়েছিলেন, তিনি এডিজি শিশির সেনের তৎকালীন বস ছিলেন। তিনি আস্তে আস্তে জানান, এই যেমন আজকে তোমার অর্ণব, তেমনি 32 বছর আগে অফিসার রথিন দাশগুপ্তর বিশ্বস্ত সঙ্গী ছিলেন শিশির সেন।
এডিজি শিশির সেনই শেষ পর্যন্ত কেসটা ক্লোজ করেছিলেন, কিন্তু অফিসার দাশগুপ্তকে বাঁচাতে পারেননি। অত্যন্ত প্রিয় স্যারের ছিন্ন ভিন্ন রক্তাক্ত লাশটা আজও তাকে হন্ট করে, আর সেই জন্যেই এই কেসটা তার জন্য অত্যন্ত বেদনাদায়ক। আরও একটা কারণ অবশ্য আছে যার জন্য শিশির সেন তোমাকে এই কেস ফাইলটা দেননি। এই কেসটা বোধহয় রিওপেন না হলেই ভালো হতো। অধীরাজ চুপ করে ডক্টর চ্যাটার্জির জন্য অপেক্ষা করছে। সে জানে কারণটা তিনিই বলে দেবেন। ডক্টর চ্যাটার্জি নিজের চেয়ারে বসে পড়ে এক চুমুক জল খেলেন। তার বুক ভেঙে আবার একটা দীর্ঘশ্বাস পড়ল। তিনি স্থির দৃষ্টিতে অধীরাজের দিকে তাকালেন। এই কেসটায় যত লোককে তুমি ইন্টারোগেট করবে তার মধ্যে এডিজি সেনও রয়েছেন, অর্থাৎ তার ভূমিকাটাও ৩২ বছর পরে কেস রিওপেন্ড হওয়ায় এবার প্রশ্নের সম্মুখীন হয়েছে। উপস্থিত দুই অফিসারের মাথায় এবার সত্যি গোটা হিমালয়টাই ভেঙে পড়ে। সাসপেক্ট লিস্টে এডিজি শিশির সেন স্বয়ং। পরম এবং চরম ধর্ম সংকট। বত্রিশ বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, এক কথায় বর্ণনা করতে গেলে নজিরবিহীন। এমন ঘটনা যে ঘটতে পারে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি পুলিশ প্রশাসন। সমস্ত ক্রাইমের ক্ষেত্রেই কোনো না কোনোভাবে দুর্ঘটনার অশনি সংকেত পাওয়া যায়। অত্যন্ত প্রবল দাবানলের আগে অপরাধের সম্ভাবনা স্ফুলিঙ্গ আকারে দেখা দেয়ই, কিন্তু এই ক্রাইমের শুরুতেই যা ঘটল তা গোটা শহরের রক্ত হিম করে দেওয়ার জন্যে যথেষ্ট ছিল। এমনকি ঘটনা ঘটার আগে কোনো রকম ইঙ্গিতও পাওয়া যায়নি। সবচেয়ে যেটা ভয়াবহ, যে মাস মার্ডারকে মূল ক্রাইম ভাবা হচ্ছিল আদতে তার সূত্রপাত মাত্র। মূল ঘটনা প্রবাহ আসলে আরও বিধ্বংসী অপরাধের দিকে যাচ্ছিল, যা শুধুমাত্র প্রশাসন কেন, স্বয়ং ঈশ্বরের পক্ষেও কল্পনা করা সম্ভব ছিল না। ৩২ বছর আগের এই কেস গোটা কলকাতার নগর জীবনকে প্রায় পক্ষাঘাতগ্রস্ত করে ছেড়েছিল। আর এটাই বোধহয় একমাত্র কেস যেখানে সিআইডিকেও বাধ্য হয়ে পেছনে হটতে হয়েছিল। বাঘা বাঘা অফিসাররাও এই বিশেষ কেস ফাইলটিকে দেখলেই ভয় পেতেন। তখন শীত বেশ জাঁকিয়ে পড়েছে। রাত 10টা বাজতে না বাজতেই পথঘাট শুনশান। ৩২ বছর আগে কলকাতা পার্টি, নাইট ক্লাব, ডিস্কোথেক নিয়ে এতখানি সরগরম ছিলই না। সোশ্যাল মিডিয়া তো দূর, ইন্টারনেটের দৌরাত্ম্যও শুরু হয়নি। অন্তত মধ্যবিত্তদের মধ্যে তথাকথিত পার্টি অ্যানিমাল হয়ে রাত জাগার প্রবণতাটা কমই ছিল। তাই প্রবল শীতে কুয়াশা মাখা শহর নিশ্চিন্তেই গভীর ঘুমে মগ্ন ছিল। কেউ ভাবতেই পারেনি এই কুয়াশাবৃত অন্ধকারে কোনো অপরাধ সংঘটিত হতে পারে বা হতে চলেছে। কিন্তু বাস্তবে যা ঘটল তা অভাবনীয়। 1986 সালের বাংলা মতে 30শে ডিসেম্বরের রাত্রিটা সম্ভবত কোনোদিনও ভুলতে পারবে না কলকাতা। ঠিক রাত 1টা থেকে ভোর 4টে অবধি মাত্র এই 3 ঘন্টার মধ্যেই শহরের 5টি বিভিন্ন পুলিশ স্টেশনের সামনে 5 জন পুরুষের লাশ ডাম্প করা হলো। 32 বছর আগে পুলিশ স্টেশনের সামনে সিসিটিভির সুবন্দোবস্ত ছিল না। ফলস্বরূপ কে লাশগুলো ফেলে দিয়ে গেল তা বোঝা অসম্ভব। কিন্তু লাশগুলো দেখার পর পুলিশ অফিসারদেরই রক্ত হিম হয়ে যায়। 5টি লাশই বিভৎসভাবে ছিন্ন ভিন্ন, যেন কোনো হিংস্র বন্য জন্তুর তীক্ষ্ণ নখ তাদের ছিঁড়ে খুঁড়ে ফালা ফালা করেছে। উপরন্তু প্রত্যেকটা লাশই মুন্ডহীন। খুনি অত্যন্ত নিপুণ হাতে কেটে নিয়েছে তাদের মাথা। তার বদলে বসিয়ে দিয়েছে একটি করে মাটির হাঁড়ি, তার উপর রক্ত দিয়ে লেখা গেস হু। এই জাতীয় বিভৎস রসিকতায় কলকাতা স্তম্ভিত। পুলিশ হতবাক হলেও আপ্রাণ খুঁজতে লাগলো খুনিকে। মৃত ব্যক্তিদের পরিচয় জানার জন্যেও উঠে পড়ে লাগলো। তখন অজ্ঞাত লাশের পরিচিতি খুঁজে বের করা অত সহজ ছিল না। তার উপর আবার লাশের মাথাটাই তো নেই। তা সত্ত্বেও ইনভেস্টিগেটিং অফিসার হাল ছাড়লেন না। গোটা শহরের মিসিং পার্সনস রেকর্ড থেকে একে একে খুঁজে বের করলেন হতভাগ্য 5 ব্যক্তির পরিচয়। কিন্তু ভিকটিমদের পরিচয় প্রকাশ পেতেই
ফের বড়সড় ধাক্কা। মৃত 5 জনের মধ্যে কোনো রকম যোগসূত্রই নেই। তাদের মধ্যে কেউ রিটায়ার্ড আর্মি অফিসার, কেউ ডাক্তার, কেউ পাড়ার নামকরা গুন্ডা, আবার কেউ বা উদীয়মান কুস্তিগির, কেউ বা আবার কোনো বারের বাউন্সার। পেশাগত দিক দিয়ে তাদের মধ্যে কোনো মিলই নেই। কেউ কাউকে চিনতেন বলেও জানা গেল না। ইনভেস্টিগেটিং অফিসারের মনে হলো হয়তো কেসটা র্যান্ডম কিলিং এর। কিন্তু কি ভয়ঙ্কর নৃশংস খুনি! ফরেন্সিক বিশেষজ্ঞরা যখন তার কিলিং মেথড সামনে আনলেন, তখন জাঁদরের পুলিশ অফিসারও হতবাক হয়ে গেলেন। বিশেষজ্ঞরা জানালেন, খুনি ভিকটিমদের মাথা কেটে আদৌ খুন করেনি, বরং প্রথমে এক এক করে সুনিপুণ হাতে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টারিগুলোকে কেটেছে। ব্রঙ্কিয়াল, ইসোফেগাল, পেরিকার্ডিয়াল, ইন্টারকোস্টাল থেকে শুরু করে অ্যাবডোমেন আর্টারিজ, অক্সিয়াল, ব্রাকিয়াল, রেডিয়াল, এমনকি লেগ আর্টারিগুলোও কাটা। অ্যাওর্টা অ্যাবডোমিনাল আর্টারিও জখম, অর্থাৎ মানুষগুলোর মৃত্যু প্রবল রক্তপাতে হয়েছে। এখানেই শেষ নয়। যখন ভিকটিমরা রক্তক্ষরণের ফলে মৃত্যুমুখী, সেই অবস্থাতেই তাদের সঙ্গে পেরিমর্টেম আনন্যাচারাল সেক্সুয়াল অ্যাসল্ট ঘটেছে। মানে মৃত্যু পথযাত্রী মানুষগুলোকে একরকম রেপই করা হয়েছে, যা সম্পূর্ণ অ্যাবনর্মাল, এবং মৃত্যুর পরই তাদের মুণ্ডুচ্ছেদ হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানালেন, অত্যন্ত ধারালো কোনো অস্ত্র দিয়ে পরিষ্কারভাবে মাথাগুলো কেটে নেওয়া হয়েছে। অস্ত্রটা সার্জিক্যাল স হওয়ার প্রবল সম্ভাবনা। ইনভেস্টিগেটিং অফিসার কি বলবেন বা কি করবেন বুঝেই পেলেন না। তিনি আপ্রাণ সমস্ত স্পটে গিয়ে তন্ন তন্ন করে ক্লু খুঁজলেন, কিন্তু খুনির সম্বন্ধে কোনো ক্লুই নেই। কেউ বা কারা রাত দুপুরে 5-5টা থানার সামনে 5খানা বডি ফেলে এলো, অথচ কেউ তাকে বা তাদের দেখেনি। এমনকি ধরগুলোর মাথা যে কোথায় গেল তারও কোনো কুল কিনারা করতে পারল না পুলিশ। তদন্ত কোন পথে এগোবে, কিভাবে এগোবে, তা হয়তো তখনও বুঝে উঠতে পারেননি উক্ত ইনভেস্টিগেটিং অফিসারটি। কিন্তু আরও কিছু বোঝা বা শোনার আগেই ফের জোরদার ধাক্কা খেল পুলিশি তদন্ত। 1987 সালের 28শে জানুয়ারি রাত 12টার সময় আরেকটি পুলিশ স্টেশনের সামনে আবার একটি মুন্ডহীন লাশ পড়ল। মোডাস অপারেন্ডি একই, সেই একই ছিন্ন বিচ্ছিন্ন দেহ, মস্তকহীন কবন্ধের ওপর একটি মাটির হাঁড়ি, তাতে লেখা গেস হু। যথারীতি সমস্ত আর্টারি কেটে খুন করা হয়েছে তাকেও। রক্তক্ষরণের ফলে মৃত্যু এবং মৃত্যুর আগে পেরিমর্টেম সেক্সুয়াল অ্যাসল্ট, সার্জিক্যাল সয়ের ব্যবহার, সমস্ত কিছু হুবহু এক। কিন্তু সেই লাশের শনাক্তকরণ হতেই আঁতকে উঠল পুলিশ প্রশাসন। এবারে ভিকটিম আর কেউ নয়, স্বয়ং ইনভেস্টিগেটিং অফিসারটি। এরপরের ইতিহাস সংক্ষিপ্ত, বিভীষিকাময় এবং রক্তাক্ত। প্রথম ইনভেস্টিগেটিং অফিসার খুন হয়ে যেতেই পুলিশ আর কোনো রকম রিস্ক না নিয়ে কেসটা সিআইডিকে ট্রান্সফার করলো। সিআইডির তৎকালীন সেরা গোয়েন্দা এবার মাঠে নামলেন। কিন্তু হত্যার লীলা থামল না, বরং 27শে ফেব্রুয়ারি রাত 1:30টায় পাওয়া গেল সেই হতভাগ্য সিআইডি অফিসারের দেহ। যথারীতি একইভাবে তাকেও হত্যা করা হয়েছে। লাশে মাথার জায়গায় গেস হু লেখা হাঁড়ি চাপানো। ফরেন্সিক বিশারদ যেন তোতা পাখির মতন গড়গড়িয়ে মুখস্থ বলে গেলেন সেই একই শব্দগুলো: আর্টারি কেটে খুন, রক্তক্ষরণে মৃত্যু, পেরিমর্টেম সেক্সুয়াল অ্যাসল্ট এবং সার্জিক্যাল স। সিআইডি কিন্তু সহজে হাল ছাড়ল না। দ্বিতীয় ইনভেস্টিগেটিং অফিসার এলেন, চার্জ বুঝে নিলেন। কিন্তু আরো কিছু বোঝার আগেই তিনিও খুন হলেন। 28শে মার্চ রাত্রি 2:45-তে তারও মুন্ডহীন লাশ পাওয়া গেল। বলাই বাহুল্য, পদ্ধতি একই। ফের উচ্চারিত হলো শব্দগুলো: গেস হু, আর্টারি কেটে খুন, রক্তক্ষরণে মৃত্যু, পেরিমর্টেম সেক্সুয়াল অ্যাসল্ট এবং সার্জিক্যাল স। এবার সার্জিক্যাল স এর ভয়ে কাঁপতে শুরু করলো গোটা কলকাতা। বিভিন্ন ভাষার সংবাদপত্রে একটাই হেডলাইন: গেস হু, হত্যাকাণ্ডের পেছনে কে। যতক্ষণ কেসটা র্যান্ডম কিলিং এর পর্যায়ে ছিল ততক্ষণ ভয়ের রূপটা একরকম ছিল, কিন্তু যখন স্বয়ং শহরের রক্ষাকর্তা বাঘা ভাগা ইনভেস্টিগেটিং অফিসাররাই বিপন্ন, তখন নগরবাসী কার ভরসায় থাকবে? আতঙ্কে ত্রাসে মানুষরা সন্ধ্যা নেমে এলেই পরিমরি করে বাড়ি ফিরে আসতে শুরু করলো।
এবং অন্ধকার নেমে আসতে না আসতেই এই সার্জিক্যাল স কিলারের তাণ্ডবের ভয়ে কলকাতার জনজীবন পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতন থমকে গেল। অন্যদিকে বিপন্ন গোয়েন্দা বিভাগও, তাদের মাথাতেও তখন একটাই প্রশ্ন ঘুরছে, গেস হু, অর্থাৎ এরপর কার পালা, কার কাছে যাবে এই অভিশপ্ত কেস ফাইল। গোয়েন্দা বিভাগ এবার পিছু হটতে বাধ্য হলো, কারণ সিআইডির দুজন অফিসারের মর্মান্তিক মৃত্যুর আঘাত সবাইকে স্তম্ভিত এবং কিংকর্তব্য বিমূঢ় করে দিয়েছিল। কিছুদিনের জন্য এই কেস ফাইলকে ধামাচাপা দেওয়া হলো ঠিকই, কিন্তু সংবাদপত্র এবং জনসাধারণের প্রবল সমালোচনার সম্মুখীন হতে হলো সিআইডিকে। তৎকালীন এডিজির কাছে মিডিয়া কিংবা জনসাধারণের জন্য কোনোই উত্তর ছিল না। তিনি কি বা বলতেন? এই কেসটি যে তার অফিসারদের কাছে চরমতম দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর, তা তো আর স্বীকার করতে পারতেন না। তিনি নিজেই যে ট্রমাটাইজড, তাও বলা যেত না। একের পর এক সন্তানসম ইনভেস্টিগেটিং অফিসারদের অসহায় মৃত্যু তার পক্ষেও সহ্য করা অসম্ভব ছিল। তার উপর ফরেন্সিক বিশেষজ্ঞরা বারবার রিপোর্টে লিখছিলেন যে এমন দানবীয় এবং ব্রুটাল মার্ডার তারা নিজেদের কেরিয়ারে আর কখনোই দেখেননি। স্বয়ং সিআইডির শ্রেষ্ঠ ফরেন্সিক বিশেষজ্ঞ তৎকালীন এডিজিকে ব্যক্তিগতভাবে জানান, স্যার, এই সাধারণ খুনি নয়, এ এক জলজ্যান্ত উন্মাদ এবং বিকৃত মস্তিষ্কের রাক্ষস, বক রাক্ষস বলাই ভালো। তাই তার পক্ষে আরও একজন তরুণ এবং যোগ্য অফিসারকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আর সম্ভব ছিল না। তাই কিছুদিনের জন্য এই হত্যালীলার তদন্তকে বন্ধ রাখা হলো। কিন্তু তৎকালীন সিআইডির অন্যতম ডাকাবুকো অফিসার, এনকাউন্টার স্পেশালিস্ট রথিন দাশগুপ্তের ডিপার্টমেন্টে এই কাপুরুষ সুলভ মনোভাব পছন্দ হলো না। তিনি সরাসরি গিয়ে দরবার করলেন এডিজির কাছে। স্পষ্ট জানালেন, স্যার, আমি এই সার্জিক্যাল সয়ের কেসটা ইনভেস্টিগেট করতে চাই। এডিজি প্রথমে তাকে নিরস্ত করার অনেক চেষ্টা করলেন। প্রথমে হুকুমের সুরে, তারপর রীতিমতো অনুরোধ করে অফিসার দাশগুপ্তকে বারণ করলেন। কিন্তু অফিসার দাশগুপ্ত কিছুতেই শুনবেন না, তার রোগ চেপে গিয়েছিল। যখন এডিজি স্পষ্টভাবে জানালেন যে এই কেস ফাইলের অন্য নাম মৃত্যু, তখন তিনি বলে বসলেন, তাহলে আমিও মৃত্যুকে দেখতে চাই। আমি এই খুনির কিছু কিছু প্যাটার্ন বুঝতে পাচ্ছি। তাছাড়া আমার সঙ্গে শিশির আছে, আমার কিচ্ছু হবে না। শেষ পর্যন্ত অফিসার দাশগুপ্তের এই প্রবল জেদের সামনে হার মানলেন এডিজি। দীর্ঘ 6 মাস পর অক্টোবরে ফের খোলা হলো সার্জিক্যাল স কিলারের সেই কালান্তক কেস ফাইল। এবার ইনভেস্টিগেটিং অফিসার এনকাউন্টার স্পেশালিস্ট রথিন দাশগুপ্ত এবং সঙ্গে তার বিশ্বস্ততম সঙ্গী অফিসার শিশির সেন। কিন্তু অফিসার দাশগুপ্ত ঠিক কোন প্যাটার্নের কথা বলেছিলেন? অধিরাজ এতক্ষণ 32 বছর আগের সেই কালান্তক কেস ফাইল ঘাঁটতে ঘাঁটতে ডক্টর চ্যাটার্জির কথা খুব মন দিয়ে শুনছিল। এবার অন্যমনস্ক চোখ তুলে জিজ্ঞেস করলো, উনি কি সত্যিই কোনো প্যাটার্ন বের করতে পেরেছিলেন? পেরেছিলেন। ডক্টর অসীম চ্যাটার্জি দীর্ঘশ্বাস ফেললেন। রথিন দাশগুপ্ত নিতান্ত কাঁচা খেলোয়াড় ছিলেন না। তিনি তলে তলে কেসটাকে স্টাডি করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন এই খুনির কিছু নির্দিষ্ট স্টাইল আছে। যেমন, সে রীতিমতন জানান দিয়ে হত্যা করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আগের তদন্তকারী অফিসাররা তার এই অদ্ভুত স্টাইলটি ধরতে পারেননি। স্ট্রেঞ্জ। অধিরাজের চোখ কুঁচকে যায়। রঘু ডাকাতের মতন চিঠি লিখে আগে বাগে দিন তারিখ তিথি নক্ষত্র সব জানিয়ে খুন করতে যেত নাকি মার্ডারার? একদমই না। ডক্টর চ্যাটার্জির মুখে চিন্তার ছাপ প্রকট। সে জানান দিত ঠিকই, তবে চুপি চুপি। মানে? অফিসার দাশগুপ্ত তার মৃত সহকর্মীদের এবং তার আগে মৃত ভিকটিমদের খুনের তদন্ত করতে গিয়ে বেশ কিছু জিনিস কমন পেয়েছিলেন। ফরেন্সিক বিশারদ জানালেন, তারা প্রত্যেকেই অদ্ভুত একটা অস্বস্তি প্রকাশ করেছিলেন। এমনকি এই অস্বস্তিটা মৃত অফিসাররাও কথার ছলে তাদের সহকর্মীদের জানিয়েছিলেন, যার ফলে অফিসার দাশগুপ্ত এই ব্যাপারটা জানতে পারেন। প্রত্যেক ভিকটিমের মৃত্যুর কিছুদিন আগে থেকেই মনে হতো কেউ যেন তাকে সবসময় ফলো করছে। কেউ বা কারা যেন অষ্টপ্রহর তার ওপর সতর্ক নজর রাখছে।
কিন্তু ব্যাপারটাকে কেউই পাত্তা দেননি। রথীন দাশগুপ্ত কিন্তু এই পয়েন্টটা নোট করেছিলেন। সবচেয়ে বড় কথা, ভিকটিমদের প্রত্যেকের বাড়ির কোথাও না কোথাও, কখনো পাঁচিলে, কখনো বাড়ির দেওয়ালে খড়ি দিয়ে লেখা অদ্ভুত সব আমতাবড়ি সংখ্যাও তার চোখে পড়েছিল। অনেকটা 6897 এইরকম। 6897 নাকি 9876। তার দু চোখ যেন তীক্ষ্ণ তরবারি ফলার মতন ঝিকিয়ে ওঠে। কাউন্টডাউন? এক্স্যাক্টলি। সব প্রশংস দৃষ্টিতে তাকালেন তিনি। কাউন্টডাউনই ছিল। খুনি তার প্রত্যেকটি শিকারের ওপর তীক্ষ্ণ নজর রাখত এবং মৃত্যুর ঠিক 10 দিন আগে থেকেই প্রকাশ্যে কাউন্টডাউন শুরু করত। কিন্তু এই সামান্য খড়ির ওই 10-9-8-7-6 লেখাকে কেউই পাত্তা দেয়নি। কিন্তু অফিসার দাশগুপ্ত প্রমাণ করেছিলেন যে তার এই থিওরি কতখানি সত্যি। ডক্টর চ্যাটার্জি একটু থেমে ফের বললেন, দুঃখের বিষয়, তার জন্যে লোকটাকে নিজের প্রাণটা দিতে হলো। অর্থাৎ তিনি 9 নম্বর শিকার ছিলেন? হ্যাঁ, তিনি। এডিজি শিশির সেন এই কেসটার কথা কখনো বলেন না, কিন্তু তার বয়ান পড়লে বুঝতে পারবে যে অফিসার দাশগুপ্ত কখনো নিজের বাড়ির আয়নায়, কখনো বাড়ির দেওয়ালে, আবার কখনো বা দরজার বাইরে এইরকমই 10-9-8-7-6 নাম্বারিংটা দেখেছিলেন। অর্থাৎ তাকেও জেনে শুনেই চ্যালেঞ্জ করেছিল অপরাধী। তিনিও সেই রকমই অস্বস্তি ফিল করেছিলেন যেমন বাকিদের ক্ষেত্রে ঘটেছিল। অফিসার দাশগুপ্ত নিজের ক্যামেরাতেও সেই কাউন্টডাউনের ছবিগুলো তুলেছিলেন। এভিডেন্স হিসেবে সেই ছবিগুলো তুমি ফাইলেও পাবে। অদ্ভুত ব্যাপার, অর্ণব বলে ওঠে, খুনি ওর বাড়ির ভেতরে বা চৌহদ্দির মধ্যেই কাউন্টডাউন লিখছিল, অথচ উনি অফিসারদের সঙ্গে মিলে ফাঁদ পেতে তাকে কাউন্টডাউন লেখার সময় ধরতে চেষ্টা করলেন না কেন? মানে সেটাই তো স্বাভাবিক ছিল। সেটাই সবচেয়ে বোকামি হতো অর্ণব। অধীরাজ মাথা নাড়ে। উনি যদি দলবল নিয়ে যে কাউন্টডাউন লিখছে তাকে ধরতে যেতেন, তবে পাল্টা মানহানির মোকদ্দমা খেতে হতো। যে লোকটা চক্খড়ি নিয়ে দেওয়ালে শুধু একটা নাম্বার লিখছে, তাকে উইদাউট এনি এভিডেন্স শুধু খড়ি হাতে গ্রেফতার করা মানে সেধে কেস খাওয়া। দেওয়ালে নাম্বার লেখাটা তো আইনত কোনো অপরাধ নয়। আর যে এতটা চতুর অপরাধী, সে রীতিমতো অফিসারদের ফলো করার ক্ষমতা রাখত, সে কি এটা জানতে পারতো না যে তার জন্য অফিসার দাশগুপ্ত এরকম একটা বোকার মতন ফাঁদ পাচ্ছেন? সে কি আদৌ ধরা পড়তো? উল্টে হয়তো অন্য কাউকে টাকা পয়সা দিয়ে চক্খড়ি সমেত পাঠিয়ে দিত কাউন্টডাউন লিখতে। সেক্ষেত্রে মিস্টেকেন আইডেন্টিটির ফাঁড়া ছিল। যদি ধরাও পড়তো, মরে গেলেও কিন্তু কবুল করতো না যে সেই খুনি। কোর্টে কি প্রমাণ হতো? তবে যদি অফিসার তাকে ধরে এনকাউন্টার করে দিতেন সেটা একটা আলাদা বিষয় ছিল, কিন্তু তাতেও সেই মিস্টেকেন আইডেন্টিটির কেস হতেই পারত। একজন ইনোসেন্টকে মারার রিস্ক তিনি নিতেন না। সে রিস্ক অফিসার দাশগুপ্ত নিতেন না। ডিপার্টমেন্ট তাকে যতটা মূর্খ ভাবত, তিনি ঠিক তার উল্টোটাই ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি খুনিকে ধরতে পারেননি। অধীরাজের কণ্ঠস্বরে অগাধ বিস্ময়। অফিসার দাশগুপ্ত তো রীতিমতন কিংবদন্তি, শার্প শুটার, অসম্ভব বুদ্ধিমান। তা সত্ত্বেও তার ভুল হয়েছিল। বোকার মতো না হলেও তিনি একটা ফাঁদ ঠিকই পেতেছিলেন। ডক্টর চ্যাটার্জি বিষাদ ঘন কণ্ঠে বললেন, হ্যাঁ, এমনকি যেদিন উনি খুন হন সেদিন কাউন্টডাউনে 0 এসেছিল। শিশির সেনও ভয় পেয়েছিলেন, কিন্তু উনি বলেছিলেন, চিন্তার কিছু নেই, আমি ঠিক থাকবো। একটা ফাঁদ পেতেছি, তুমি তৈরি থেকো। তারপর 1987 সালের 21শে অক্টোবর তিনি মারা যান। ওই একইভাবে তার লাশও পাওয়া যায়। ঠিক 1:15 তার মুন্ডহীন দেহটা ডাম্প করা হয় লালবাজারের সামনে। কিন্তু এইবার অকুস্থল থেকে একজন সন্দেহজনককে ধরে ফেললেন শিশির সেন। পুলিশ রেকর্ডের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলিয়ে ফরেন্সিক নিঃসন্দেহে জানালো যে উনি রথীন দাশগুপ্তই বটে। শিশির সেনও আইডেন্টিফাই করলেন। খুনিও ধরা পড়ল। স্ট্রেঞ্জেস্ট। অধীরাজ আস্তে আস্তে বলল,
এতদিন নানা ছোটখাটো পুলিশ স্টেশনের সামনে বডি ডাম্প করছিল, এবার একদম খোদ লালবাজারের সামনে। কেন? এরকম একজন মারাত্মক খুনি এমন একটা ছেলে মানুষই ভুল করলো, আর শিশির সেনই বা অফিসার দাশগুপ্তর সঙ্গে ছিলেন না কেন? তা বলতে পারবো না, কিন্তু অ্যাকর্ডিং টু শিশির সেন, অফিসার দাশগুপ্ত তাকে অর্ডার করেছিলেন তুমি বিকেল 6টার পর থেকে লালবাজার পুলিশ স্টেশনের সামনে একা অপেক্ষা করবে, আমি খুনিকে হাতে নাতে ধরব। শিশির সেনও বিনা প্রতিবাদে অপেক্ষা করছিলেন, কিন্তু ঠিক রাত 1:10 নাগাদ তার একটু ক্লান্তি এসে গিয়েছিল। কয়েক মিনিটের জন্য ছোট একটা ব্রেক নিয়েছিলেন। তখন কে জানতো যে খুনি ওই সুযোগের সদ্ব্যবহার করবে আর স্বয়ং অফিসার দাশগুপ্তর লাশটাই ডাম্প করবে। তা নিয়ে শিশির সেনের তো আজও আফসোসের শেষ নেই। অধিরাজের কপালে চিন্তার ভাঁজ। যদিও ধাঁধাটা ঠিক পরিষ্কার হলো না। অফিসার দাশগুপ্ত শিশির সেনকে লালবাজারের সামনেই অপেক্ষা করতে বলেছিলেন। তার মানে তিনি জানতেন যে খুনি যে কোনো কারণেই হোক লালবাজারের সামনেই লাশটা ডাম্প করবে। কিন্তু এটা তিনি জানলেন কিভাবে? শহরে তো আরো অনেক পুলিশ স্টেশন আছে যেখানে খুনি লাশ ফেলে যেতে পারত। বাট সে যে বাঘের ঘরে, মানে একদম হেডকোয়ার্টারেই ডাম্প করবে, এ ব্যাপারে রথীন দাশগুপ্ত এতটা নিশ্চিন্ত হলেন কি করে? আর যদি বা এটা শিওর শট বুঝতেই পারলেন, এটা কেন বুঝলেন না যে কার লাশটা ডাম্প করা হবে? ইনভেস্টিগেটিং অফিসার তো তিনি নিজেই ছিলেন, আর প্রত্যেকবার তারাই খুন হচ্ছিলেন। সুতরাং তিনি নিজের ক্ষেত্রে কেন কোনো প্রিকশন নিলেন না? আর শিশির সেনকে একা কেন অপেক্ষা করতে বলেছিলেন? ফোর্স নিয়ে কেন অপেক্ষা করতে বলেননি? ওরকম একটা ভয়ঙ্কর পাগল খুনি, তাকে ধরা হবে, যে কিনা সিআইডি অফিসারদেরও ছাড়ছে না। তা শিশির সেন কি তাকে একা ধরতে পারতেন? অসম্ভব, তাই না? শিশির সেন স্বয়ং বিপন্ন হতে পারতেন। লোকটার কি আত্মহত্যা করার শখ হয়েছিল নাকি? ডক্টর চ্যাটার্জি আফসোসে মাথা নাড়েন। এটা রথীন দাশগুপ্তর ওভার কনফিডেন্ট হওয়ার মাসুল। ভদ্রলোক যখন সিআইডিতে ছিলেন তখন আমি সদ্য ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছি। বিশ্বাস করো, লোকটাকে দেখলে কিন্তু মনে হতো ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। তথাকথিত এনকাউন্টার স্পেশালিস্ট, যার নামে সব অপরাধীরা নাকি কাঁপতো, সে লোকটি আদৌ দশাসই ছিলেনই না। ফর্সা, টুকটুকে, ছোটখাটো এবং রীতিমতো গোলগাল চেহারা, কিন্তু বাঘের মতো সাহসী, চূড়ান্ত বেপরোয়া। উনি যে কি পরিমাণে দুর্দান্ত ছিলেন তা ওর চোখ দেখলেই বোঝা যেত। অধিরাজের চোখ অফিসার দাশগুপ্তর ছবির ওপর স্থির হলো। ডক্টর চ্যাটার্জি আদৌ বাড়িয়ে বলছেন না। এই সেই বাঘের মতন এনকাউন্টার স্পেশালিস্ট, ভাবাই যায় না। একেবারে গোলাপের মতন ফর্সা টুকটুকে মানুষ, ফুলো ফুলো গাল, দেখলে মনে হয় একেবারে ছা পোষা ভালো মানুষ। কেউ বলবে যে এর রিভলভারের সামনে দাঁড়াতে সাক্ষাৎ শয়তানও ভয় পেত। এ তো পারফেক্ট নাড়ু গোপাল, অর্ণব সবিস্ময়ে বলে ওঠে। হ্যাঁ, এমনকি ওনার গলার আওয়াজটাও বেশ সরু আর কোমল ছিল। ডক্টর চ্যাটার্জি মৃদু হাসলেন। কিন্তু আদতে রাবণেরও বাবা, বুঝলে? মানুষটা যে কি পরিমাণ ডাকাবুকো ছিল তা তোমরা ভাবতেও পারবে না। ভয় যে কাকে বলে জানতেনই না। অসম্ভব সাহসী, ঝুঁকি দিতে ওস্তাদ, অনেকটা রাজারই মতন। বলতে বলতেই থমকে গেলেন। চরম বিষণ্ণতায় তার গলা ধরে এলো। ভদ্রলোক যেন নিজেকে সামলে নিতে একটু সময় নিলেন। অধিরাজ এবার নিজেই নীরবে পরম মমতায় জলের গ্লাসটা এগিয়ে দিল তার দিকে। অথচ সেই দুঃসাহসী তার কাল হলো। তিনি চরম ঝুঁকি নিয়েছিলেন। তার এই বেপরোয়া পদক্ষেপের মূল্য দিতে হলো সিআইডিকে। সবশেষে তিনিই মারা গেলেন। তার ছিন্ন ভিন্ন মুন্ডহীন ধরটা ডাম্প করা হলো লালবাজারের সামনে। তবে এবার খুনি পালাতে পারল না। শিশির সেন অকুস্থল থেকে ধরলেন একটি লোককে। লোকটি জামা কাপড়ে রক্ত ছিল। সে পালাবার তালেই ছিল, কিন্তু তার আগেই শিশির তাকে ধরে ফেলেন। লোকটির নাম সুকোমল পাণ্ডে। যথারীতি অফিসার দাশগুপ্তর ক্ষেত্রেও একই কথা বলল ফরেন্সিক। ওই আটারি ছিন্ন ভিন্ন, রক্তক্ষরণে মৃত্যু, ওই সেক্সুয়াল অ্যাসল্ট আর সার্জিক্যাল স। ওখানেই সার্জিক্যাল স কিলারের তাণ্ডব শেষ। একটা কথা বুঝলাম না। অধিরাজ ফাইলটা উল্টাতেই পড়ল।
যেসব ভিকটিমদের কথা এখানে আছে তাদের প্রোফাইল কিন্তু যথেষ্ট স্ট্রং। শেষের 4 জন তো আবার পুলিশ অফিসার, তার মধ্যে একজন এনকাউন্টার স্পেশালিস্ট। তার আগের 5 জন যথাক্রমে এক্স আর্মি অফিসার, ডাক্তার, গুন্ডা, কুস্তিগির আর বারের বাউন্সার। প্রত্যেকেই যথেষ্ট শক্তিশালী, অথচ খুনি এদের এত সহজে রেপ করে খুন করে লাশটা ডাম্প করে গেল। কেউ বাধা দিলেন না, মানে রীতিমতন লক্ষ্মী ছেলের মতন সবাই খুন হলেন। তাদের কিছু করার ছিল না, ডক্টর চ্যাটার্জি আস্তে আস্তে বলেন। প্রথম দিকে ব্যাপারটা ধরা যায়নি, কারণ 1987 সালে অনেক কিছুই ফরেন্সিকেরও ক্ষেত্রে অজানা ছিল। বুঝতেই পারছো, টেকনোলজি অতটা উন্নত হয়নি, তাই ফরেন্সিকের প্রথমে বুঝতে সমস্যা হলেও পরে ধরা গিয়েছিল যে ভিকটিমরা কেন বাধা দিতে পারেননি। তিনি ফাইল থেকে বেশ কয়েকটি পেপার বের করে এগিয়ে দিয়েছেন। এই হলো তোমার প্রশ্নের উত্তর। ভিকটিমদের প্রত্যেককেই প্যাঙ্কুয়েরোনিয়াম নামে একটি নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট ইনজেক্ট করে দেওয়া হয়েছিল। বেসিক্যালি ওই মাসেল রিল্যাক্সিং ড্রাগ। ভিকটিমদের সামান্য নড়াচড়া বা হাত পা নাড়ানোর ক্ষমতাটুকুও ছিল না, ফাইট ব্যাক করা তো দূরস্থ। সেই জন্যে তাদের স্রেফ অসহায়ভাবে রেপ আর মার্ডার হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। খুনি ক্ষমতাশালী মানুষগুলোকে পুরো একেবারে লেম ডাক বানিয়ে ছেড়েছিল। এই প্যাঙ্কুয়েরোনিয়ামকে তখন কুখ্যাত বানিয়েছিল আমেরিকান সিরিয়াল কিলার রিচার্ড এঞ্জেলো। সে ঘটনা 1987 সালেরই, সেই জন্যেই ফরেন্সিক কানেক্ট করতে পেরেছিল। নয়তো ভারতে কোনো সিরিয়াল কিলিংয়ে তখনও পর্যন্ত এ ড্রাগের ব্যবহার হয়নি। মাই গুডনেস! বিস্ময়ে অধিরাজ হতবাক। চশমার ফাঁক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন ডক্টর চ্যাটার্জি। এর থেকে একটা শিক্ষা নিয়ে নাও রাজা, খুনিকে কখনো আন্ডার এস্টিমেট করো না। রথিন দাশগুপ্ত সম্ভবত এই ভুলটাই করেছিলেন। অধিরাজ উত্তেজনায় অভ্যেসবশত বুক পকেট হাতড়াচ্ছে দেখে অর্ণবের বুড়ু কুঁচকে গেল। সে মৃদুস্বরে বলল, ওটা ওখানে নেই। সরি। সে হাল ছেড়ে দিয়ে বলে, কিন্তু 32 বছর আগে যদি সার্জিক্যাল স কিলারের কেসটা বন্ধ হয়ে গিয়ে থাকে, তবে কেসটা ফের রিওপেন্ড হচ্ছে কেন? কারণ শিশির সেনের পোড়া কপাল। একটু ক্ষুব্ধ হয়েই বললেন ডক্টর চ্যাটার্জি। 32 বছর আগে সুকোমল পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট তৈরি করেছিলেন শিশির। লোকটার বিরুদ্ধে সমস্ত সার্কামটেনশিয়াল এভিডেন্স ছিল। সে স্পটে অফিসার দাশগুপ্তর লাশের সামনেই ছিল, ওখান থেকে পালাবার চেষ্টা করছিল। অফিসার দাশগুপ্তর রক্ত তার জামায়, অফিসার দাশগুপ্তর বডিতে তার ফিঙ্গারপ্রিন্ট। খুনির ওই ড্রাগের ব্যবহার, আর্টারি কাটার স্টাইল বা সার্জিক্যাল সয়ের ব্যবহার স্পষ্ট করে যে তার মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে। অন্যদিকে সুকোমল পাণ্ডেরও মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে। লোকটা হসপিটালে ওয়ার্ড বয়ের চাকরি করত, মেডিকেল স্টোরে তার রীতিমতো যাতায়াত। আর সর্বোপরি লোকটা বাইসেক্সুয়াল। বউ ছিল, কিন্তু তবুও তার পুরুষের প্রতি ভীষণ আকর্ষণ, এবং সে অ্যাট্রাকশন নিরামিষ অ্যাট্রাকশন নয়। আই সি। অধিরাজ আপন মনেই বলে, এই গের অ্যাঙ্গেলটা মারাত্মক। এবার বোধহয় লিঙ্কটা পরিষ্কার হলো। মৃতদের চেহারাগুলো দেখুন, প্রোফাইলটা দেখুন। আর্মি অফিসার ও ডাক্তারটি রীতিমতো হ্যান্ডসাম। গুন্ডা এবং বার বাউন্সার দেখতে হয়তো সুদর্শন নয়, কিন্তু রীতিমতো মাসলড ফিজিক। পুলিশ অফিসার্স আর এনকাউন্টার স্পেশালিস্টের তো কথাই নেই, পেশাটাই তো অসম্ভব পুরুষালী। সম্ভবত এটাই সেই লিঙ্ক, বিইং ম্যানলি। এক্ষেত্রে শিশির সেন কোনো রকম ভুল করেননি বলেই তো আমার মনে হচ্ছে। অর্ণব অধিরাজের দিকে একটু উদ্বিগ্ন দৃষ্টিতেই তাকায়। খুনি যেই হোক, তার বারবার পুরুষদের রেপ করার স্বভাবটা প্রমাণ করে যে সে সমকামী, এবং সেই কেসে এতগুলো ইনভেস্টিগেটিং অফিসারের মৃত্যু হয়েছে, তাও আবার এইভাবে। এবং সেই কেসই 9 জনের প্রাণ নিয়ে ফের ফিরে আসছে অধিরাজের হাতে। সে আশঙ্কিত দৃষ্টিতে অধিরাজের দীর্ঘ সুটাম দেহটা মেপে নেয়। যে ম্যানলিনেসের কথা অধিরাজ বলছে, সেই ম্যানলিনেস যে তার নিজেরই দেহে রীতিমতো ঔদ্ধত্য সহ বিরাজ করছে, সে খবর সে নিজেই রাখে তো।
অর্ণবের খণ্ড মুহূর্তের জন্য মনে হলো সে কোনো অফিসারকে নয়, 10ম ভিকটিমকে দেখছে, যে সম্ভবত ওই সমকামী বা বিকৃতকাম খুনির জন্যে জ্যাকপট। হ্যাঁ, তার ওপর আবার লোকটা কিনা ছিল 1 নম্বরের মিথ্যেবাদী। ডক্টর চ্যাটার্জি বললেন, পুলিশি জেরার সময় এমনকি কোর্টে উঠেও একের পর এক মিথ্যে কথা বলে গিয়েছিল। সে মিথ্যে চূড়ান্ত হাস্যকর। সচরাচর ক্রিমিনালরা নিজেকে বাঁচাতে গিয়ে মিথ্যে বলেই, সেটা কিছু না, কিন্তু এই মিথ্যের কোনো বাপ মানেই রাজা। লোকটা আপাদমস্তক ভুলভাল বলে গেল, এমনকি নিজের নামটাও বারবার মিথ্যে বলছিল তার নাম নাকি সুকোমল পাণ্ডে নয়, সুমঙ্গল পণ্ডিত। তার মিথ্যে কথা বলার জ্বালায় উকিলরা তো বটেই, এমনকি জাস্টিসরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তাকে আসামি বলে শনাক্ত করে আজীবন কারাদণ্ডের সাজা দিয়ে সকলেই বাঁচলেন। কোর্টের রায় তুমি ফাইলেই পাবে। আজীবন কারাদণ্ড কেন? ফাঁসি দিলে হতো না? সেটা তোমরা হাইকোর্টের জাস্টিস গাঙ্গুলিকেই জিজ্ঞেস করে নিও। সাজা শোনানো তো আমার ডিপার্টমেন্ট নয়। তবে ঘাড়ে যখন পড়েছে তখন রিসেন্ট আপডেটটাও দিয়ে দিচ্ছি। ডক্টর চ্যাটার্জি চিন্তিত। 32 বছর পর বর্তমানে সুকোমল পাণ্ডের ছেলে সুদর্শন পাণ্ডে এসে কেসটাকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গিয়েছে। যখন সুকোমলের সাজা হয় তখন এই সুদর্শনের বয়স মাত্র 6 মাস। এখন সে ছেলে পড়াশুনো করে রীতিমতো লায়েক হয়েছে। সে কেসটা সুপ্রিম কোর্টে নিয়েছে এবং তার পক্ষের উকিল প্রমাণ করে দিয়েছেন যে শিশির সেনের গোটা চার্জশিটই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপর সাজানো। কোনো প্রত্যক্ষদর্শী নেই, এমনকি শিশির সেন স্বয়ং তাকে শুধু ভয় পেয়ে পালাতে দেখেছেন, খুন তো করতে দেখেননি। ইনফ্যাক্ট কেউই তাকে খুন করতে দেখেনি। অধিরাজের কপালে ভাঁজ পড়ে। সেক্ষেত্রে বর্তমানে আইনও তাকে জোর দিয়ে খুনি বলতে পারে না। একটা সময় সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপরই জোর দেওয়া হতো, কিন্তু এখন আবার প্রত্যক্ষদর্শীও প্রয়োজন। রাইট, কিন্তু এক্ষেত্রে তো তা নেই। তাছাড়া শিশির সেনের চার্জশিটে অনেকগুলো দুর্বলতাও আছে। অনেক প্রশ্নও তুলেছেন ডিফেন্স কাউন্সিলর। তিনি জানান, লোকটাকে স্পট থেকে গ্রেফতার করা হয়েছিল ঠিকই, মোটিভ যদি বা বোঝা যায়, কিন্তু তার কাছে তো কোনো মার্ডার ওয়েপন ছিল না। এমনকি সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লু যেটা, যার নামে এই মাস মার্ডার কেসের নামকরণ হয়েছিল, সেই সার্জিক্যাল শটাও সুকোমলের হাতে ছিল না। তার বাড়িতেও তন্ন তন্ন করে খুঁজেছিলেন শিশির সেন, এমনকি বাড়ির চতুর্দিকে মাটি পর্যন্ত খুঁড়ে দেখা হয়েছিল, কিন্তু সার্জিক্যাল শ কিন্তু পাওয়া যায়নি। সুকোমল যদি লুকিয়ে থাকে তবে লাশ ডাম্প করা আর তার ধরা পড়ার মধ্যে সময়ের ফারাক মাত্র 2-1 সেকেন্ডের। তার মধ্যে ও শটা এমন কোথায় লুকোলো যে খুঁজেই পাওয়া গেল না। তাছাড়া 9টা মুন্ডুহীন লাশের মাথাটাই বা কোথায় গেল? সুকোমলের কাছে তো পাওয়া যায়নি। সবচেয়ে বড় তুরুপের তাস যেটা ছিল, সেটা সুকোমলের ডাইনে বাঁয়ে ভয়াবহ মিথ্যে বলা, কিন্তু সেটাকেও এনকাউন্টার করলো ডিফেন্স। লাই ডিটেক্টর। অধিরাজের দিকে তাকিয়ে প্রশংসায় ভুরু নাচালেন তিনি। মক্ষম ধরেছ, লাই ডিটেক্টর বা পলিগ্রাফ টেস্টে বসানো হলো সুকোমলকে। সেখানেও সে চূড়ান্ত মিথ্যে কথা বলে গেল। ঠিকানা, বাবার নাম, ছেলের নাম সব মিথ্যে। যথারীতি নিজের নামও সুমঙ্গল পণ্ডিতই বলল। কিন্তু এখানেই গল্পের টুইস্ট। টেস্টে কিন্তু দেখা গেল সে সব সত্যি বলছে, অর্থাৎ পলিগ্রাফ টেস্ট তার সমস্ত মিথ্যে কথাকেই সত্যি বলে ডিটেক্ট করল। ও বাবা! পাহাড় প্রমাণ বিস্ময়কে আর আটকে রাখতে পারল না অর্ণব। কিন্তু অধিরাজ সজোরে হো হো করে হেসে ওঠে। অর্ণব তো বটেই, এমনকি ডক্টর চ্যাটার্জিও চমকে উঠলেন। কোনো মতে বললেন, কি ব্যাপার, তুমি পাগল হয়ে গেলে নাকি? এমন হাসছো কেন? আই লাভ দ্য টুইস্ট। অধিরাজ হাসতে হাসতেই জানায়, লোকটা প্যাথোলজিক্যাল লায়ার। তাই বলবেন তো? এইটাই হচ্ছে তোমার প্রবলেম। সব কিছুই আগে ভাগে বুঝে বসে থাকতে হবে এমন দিব্যি কি কেউ তোমায় দিয়েছে? ফরেন্সিক বিশেষজ্ঞ মুখটা হাঁড়ি করে ফাইলটা অধিরাজের হাতে ধরিয়ে দিয়ে বললেন, সবই যখন বুঝে বসে আছে তখন এই নাও বাপু, আমায় আর জ্বালিও।
সরি ডক। সে অতি কষ্টে হাসি সম্বরণ করে। কিন্তু কারেন্ট স্টেটাসটা তো বলুন। 32 বছর আগে যাদের যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের মধ্যে কজনকে এখন পাওয়া যাবে? টোটাল 12 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তোমার সৌভাগ্য যে তাদের মধ্যে মাত্র 7 জনই বর্তমানে বেঁচে আছেন, ইনক্লুডিং শিশির সেন। বেশ, মিস্টার সুকোমল পান্ডে আপাতত কোথায় আছেন? কোর্টে কেস এখনো চলছে, জামিনে ছাড়া পেয়েছেন, নিজের বাড়িতে বসে চব্যচস্য খাচ্ছেন। ডক্টর চ্যাটার্জির মুখে আশঙ্কা ও আতঙ্কের যুগপৎ মেলবন্ধন। তা তুমি কি আবার ওই লোকটাকে জেরা করার কথা ভাবছো? আমি সবাইকেই জেরা করার কথা ভাবছি, তবে ওনাকে দিয়েই শুরু করব। ফাইন। আচ্ছা, আর কিছু যা 32 বছর আগে ফরেন্সিক রিপোর্টে লেখা নেই? হ্যাঁ। ডক্টর চ্যাটার্জি এবার লাশের ছবিগুলো প্রায় তাসের মতন বিছিয়ে দিয়ে বললেন, ভালো করে লক্ষ্য কর। অর্ণব ভয়ে ভয়ে ছবিগুলোর দিকে তাকায়। কি বিভৎস লাশগুলো! নিজের কেরিয়ারে রক্তাক্ত লাশ সে খুব একটা কম দেখেনি, অনেক বিকৃত মৃতদেহ দেখে সে অভ্যস্ত, কিন্তু তা সত্ত্বেও একটা অদ্ভুত ভয় তার মেরুদণ্ড হিম করে নেমে গেল। মুন্ডুহীন লাশের মাথার হাঁড়িগুলো যেন তার ভয়টা বুঝতে পেরে পৈশাচিক অট্টহাসি হেসে ওঠে। কি ভয়ঙ্কর পরিণতি! ফরেন্সিক এক্সপার্টরা বলেছেন যে ভিকটিমদের আর্টারিগুলো কেটে দেওয়া হয়েছিল, যার ফলে ট্রিমেন্ডাস রক্তপাত হওয়ার কথা। বাস্তবেও তাই হয়েও ছিল। রক্তক্ষরণের ফলেই তারা মারা গিয়েছিলেন ইনফ্যাক্ট। কিন্তু ক্রাইম স্পটে তেমন কোনো রক্ত কি দেখতে পাচ্ছ? ব্লাড ট্রেস খুবই কম, যতখানি থাকা দরকার ততখানি অন্তত নেই। রাইট ইউ আর। তিনি ইতিবাচকভাবে মাথা ঝাঁকালেন। তার মানে খুনটা আশেপাশে কোথাও হয়নি, খুনি খুনটা অন্যত্র করেছে, এমন কোথাও যেখানে সে আরামসে নিজের কাজটা বিনা বাধায় করতে পারে। রক্ত সাফ করার জন্য এনাফ সময় তার কাছে ছিল। পরের খুনগুলোর কথা যদি বাদও দিই, তবুও প্রথম খুনগুলোর কথা ভাবুন। 5-5টা লোককে একদিনে মেরেছিল সে। 5 জন মানুষের রক্ত পরিষ্কার করা তো আর চারটিখানি কথা নয়। খুনি এত অবলীলায় কি করে সেটা পরিষ্কার করে ফেললো? আর ব্লাড তো আর বরফ নয় যে এক জায়গায় জমে থাকবে। যখন ভিকটিমরা মৃত্যুমুখী তখন তারা রেপড হয়েছিলেন, পেরিমর্টেম সেক্সুয়াল অ্যাসল্ট। তার মানে তাদের আর্টারি কাটা হলেও তখনও তাদের হার্ট ব্লাড পাম্প করছিল, আর হার্ট যতক্ষণ ব্লাড পাম্প করবে ততক্ষণ রক্তের ধারাটা ছড়াতে থাকবে। যদি ধরেও নিই যে সে কোনো রুদ্ধধার ঘরের মধ্যে খুনগুলো করছিল, তা সত্ত্বেও সারা ঘরময় রক্তারক্তি কাণ্ড তো হওয়াই উচিত। ইনফ্যাক্ট এরকম ব্লিডিং হলে বন্ধ দরজার বাইরেও রক্তের ধারা বেরিয়ে যাওয়াটাই স্বাভাবিক, অথচ কারোর চোখে সেটা ধরা পড়ল না। যদি মেনে নিই যে সে পথে ঘাটে বনে বাদারে খুন করেছিল, সেক্ষেত্রেও তো কেউ না কেউ কখনো না কখনো এই অস্বাভাবিক দৃশ্য দেখবেই। আর ঘরে রক্ত পরিষ্কার করাটা বরঞ্চ সুবিধা, কিন্তু অন্য কোথাও হলে ব্লাড ট্রেস ডেফিনেটলি থাকবে, চাপ চাপ রক্ত জমে থাকবে। কোনো লোকাল লোকের চোখে পড়লে সে তো একেবারে চেঁচিয়ে মেচিয়ে একসা করবে এবং অবভিয়াসলি পুলিশকে জানাবে। অথচ 9টা খুন হয়ে গেল, ইনভেস্টিগেটিং টিম কোথাও রক্তের ট্রেসই পেল না। এর মানেটা কি? কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে খুনি স্পটে বসে খুন করেনি, এটা তো বোঝাই গেল। তবে সে কোথায় বসে মহা আরামে এতগুলো খুন করে গেল উইদাউট লিভিং এনি ব্লাড ট্রেস? নিজের বাড়িতে তো করতেই পারে না। যদি লোকটা একাও থাকে তবু এত পরিমাণ রক্ত গড়িয়ে বাইরে যাবেই। আর রক্ত ওরকম লক্ষ্মী ছেলের মতন তো এক জায়গাতেই বসে থাকবে না, দেওয়ালে ছিটকে লাগবে, মেঝের কোনায় কোনায় গড়াগড়ি দেবে। সেসব একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেলা এক কথায় কিন্তু অসম্ভব। রক্ত দেখলে আর কেউ না হোক প্রতিবেশীরা তো হল্লা করবে, আর বাইরে খুন হলে কেউ না কেউ নোটিস করতোই, কারণ মসৃণ মেঝের ওপর দিয়ে রক্ত সাফ করাটা সম্ভব, রাফ সারফেসে কিন্তু নয়। তাহলে এমন ব্লাডি মার্ডার এমন অদ্ভুত ব্লাডলেস হলো কি করে? অধীরাজ আস্তে আস্তে বলল, আমার প্রশ্নটা গেস হু নয়, গেস ওয়্যার। লোকটা খুনগুলো ঠিক কোথায় করেছিল? ইউ আর ড্যাম রাইট। ডক্টর চ্যাটার্জি বিস্ময়াভিভূত। এভাবে তো ভেবে দেখিনি, ইনফ্যাক্ট শিশির সেনও ভাবেননি, কিন্তু আমি ভাবছি। আর কিছু বলবেন? হ্যাঁ,
ডক্টর চ্যাটার্জির মুখে আশঙ্কার কালো মেঘ জমেছে। আমি জানি না রাজা আসল খুনি কে, আর এতদিন পর জানতেও চাই না। ইনফ্যাক্ট আমার সন্দেহ, যদি সুকমল পাণ্ডে না হয়ে থাকে তবে নির্ঘাত 32 বছরে খুনির কর্মক্ষমতা এবং শারীরিক ক্ষমতা অনেকটাই নিঃশেষ, অথবা সে আর ধরাধামেই নেই। কিন্তু বাই এনি চান্স যদি সে বেঁচে থাকে এবং জানতে পারে, তাহলে আমায় মারবে। অধিরাজ এবার উঠে দাঁড়িয়েছে, মিটিমিটি হেসে বলল, ইন দ্যাট কেস তার ধরা পড়ার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ এটা 1987 সাল নয়, 2019। আমার বাড়িতে এবং চতুর্দিকে সিসিটিভি রয়েছে, আপনারাও তার পরিচয় জানতে পারবেন। এইভাবে সেটা আমরা জানতে চাই না। ডক্টর চ্যাটার্জির মুখ রাগে থমথমে। তোমার কি মনে হয় পুরো ব্যাপারটাই ফাজলামি হচ্ছে? নটা জাঁদরেল মানুষ মারা গিয়েছে রাজা। দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। তোমার কি ধারণা আছে যে কার সঙ্গে পাঞ্জা লড়তে যাচ্ছ? আই নো। আমার মাথার উপর একটা সার্জিক্যাল স নেমে আসছে বলছেন তো, তা দেখাই যাক না। ইট উইল বি আ গুড রিয়ালিটি শো। নো নো, তিনি প্রায় গর্জন করে ওঠেন। দিস ইজ নট আ রিয়ালিটি শো। কোনো রকম জাগলারি আমাদের চাই না। রতিন দাশগুপ্তকে দেখে শিক্ষা নাও। শিশির সেন লিভ নিয়েছেন, কিন্তু এখনও উনি তোমার এডিজি। ওর অর্ডার অনুযায়ী তোমার বাড়িতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হবে, আরও টাইট সিকিউরিটি দেওয়া হবে। তবে ওপরওয়ালারা মনে করছেন যে এই মুহূর্তে তোমার বাবা মায়ের তোমার সঙ্গে থাকাটা বিপজ্জনক, অতএব তাদের দেখা তুমি আর আজ রাত থেকে পাবে না। কি? অধিরাজ বিস্ময়ে কথা খুঁজে পায় না। বাবা মায়ের দেখা পাবো না মানে? যখন তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো ঠিক তখনই অফিসার পবিত্র আচার্য এবং মিস আত্রেয়ী দত্ত অলরেডি তোমার বাড়ি চলে গিয়েছেন। ওরা তোমার বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে কিছুদিনের জন্য অন্যত্র শিফট করে দেবেন, হয়তো অলরেডি করেও দিয়েছেন। ওরা সেফ থাকবেন। এখন থেকে তোমার বাড়িতে শুধু আমার ফুল টিম এবং তোমার ফুল টিম থাকবে। তুমি, অর্ণব, পবিত্র, মিস দত্ত এবং আহেলি। এই মুহূর্ত থেকে শুধু এরাই তোমার পরিবার। এইবার যেন অধিরাজের মাথায় সত্যি সার্জিক্যাল স পড়ল। সে পুরো হাঁ। কোনো মতে বলল, পবিত্র, অর্ণব অব্দি তবু ঠিক ছিল, কিন্তু মিস মুখার্জি, মানে উনি কেন? কেন? অর্ণবের সঙ্গে লিভ টুগেদার করতে তো তুমি এক পায়ে খাড়া। তা মিস মুখার্জি কি দোষ করেছেন? উনি কি তোমায় কামড়াবেন? তিনি ভ্রুকুটি করলেন। তোমরা তো হোমিসাইডকে হোমোসাইড বানিয়ে ছাড়বে দেখছি। অর্ণব জব্বর বিষম খেল। অধিরাজ কাঁচুমাচু মুখে বলল, না মানে অফিসাররাই তো যথেষ্ট, এর মধ্যে মিস মুখার্জি কি করবেন? উনি তো আর ক্যারাটে জানেন না। ডক্টর চ্যাটার্জি প্রায় গর্জন করে উঠলেন, এটা ক্যারাটে কম্পিটিশন হচ্ছে না। ওপর মহলের নির্দেশ পুরো টিমটাই একসঙ্গে থাকবে, উইথ অ্যাটলিস্ট ওয়ান ফরেন্সিক এক্সপার্ট। তোমরা যে ধরনের গর্ধব সম্রাট, তাতে মিস দত্ত একা একা বোর হবেন বলে মিস মুখার্জিকেই পাঠাচ্ছি। তোমরা একসঙ্গে কাজ করবে, একসঙ্গে তদন্তে যাবে, এটাই অর্ডার। ওপর মহল থেকে অলরেডি তোমাদের সবাইকে ইমেলও করে দেওয়া হয়েছে। তোমার বাড়িতে কোনো লম্বা হলঘর আছে? হ্যাঁ, তা আছে, এবং একাধিক। ফ্যান্টাস্টিক। ওটাই এখন থেকে ল্যাব। আমি আহেলিকে সব রেডি করতে বলছি। আপাতত মিস দত্ত আর অফিসার আচার্য চলে গিয়েছেন বলেই খবর পেয়েছি। অধিরাজ বেশ কিছুক্ষণ ভুরু কুঁচকে অসন্তুষ্ট মুখে তাকিয়ে থাকে। বলাই বাহুল্য, এই জাতীয় ব্যবস্থা তার মোটেই পছন্দ হয়নি, কিন্তু ওপরওয়ালাদের নির্দেশ অমান্য করাও সম্ভব নয়। তাই বিরক্ত হয়ে কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বলল, মিস কি যেন, মানে উনি আবার কে? মিস দত্ত স্যার। অর্ণব ফিসফিসিয়ে অধিরাজের ভ্রম সংশোধন করে। ডক্টর চ্যাটার্জি বিরক্তি মাখা স্বরে বললেন, উনি হলেন বিশ্ব সুন্দরী, দেখছো না? গোটা সিআইডি টিম তোমার বাড়িতে ঘাঁটি গাড়ছে। সুতরাং মিস দত্ত কি এয়ার হোস্টেস হবেন? উনি লেডি অফিসার অফকোর্স। মিস আত্রেয়ী দত্ত, নিউ রিক্রুট। ও, বুঝলাম। অধিরাজ দীর্ঘশ্বাস ফেলল। যদিও এ ব্যবস্থা সে মোটেই মেনে নিতে পারছে না, তবু উপায় বাকি। আমি রেডি স্যার।
পেছন থেকে ফের মিষ্টি আদুরে রিনরিনে স্বর ভেসে এলো। আহেলি এসেছে। কিন্তু তার মূর্তিটা দেখে চক্ষু চড়ক গাছ অর্ণবের। এ কি মারকাটারি বেশে এসেছে! নীল রঙের কুর্তির নিচে কালো ট্রাউজার, কানে ডোকরার গয়না, রেশমি ঘন চুল পিঠ ছাপিয়ে পড়েছে, কানের পাশ দিয়ে সামান্য ঢেউ খেলানো চুলের কারুকাজ। খুব কেয়ারের সঙ্গেই সৃষ্ট কেয়ারলেস বিউটি। ঠোঁটে লিপস্টিক, গা থেকে ভেসে আসছে নেশা ধরানো সুগন্ধি। সম্ভবত গ্যাব্রিয়েল। পিঠে ব্যাকপ্যাক। দেন হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ডক্টর চ্যাটার্জি ভ্রুকুটি করে বললেন, আর রেড কার্পেট? মুভ মুভ, আরে বাড়ি যাও। ভার্মিলিয়ন রেড? কি? অধীরাজ একটু ঘাবড়ে গিয়ে অর্ণবের দিকে তাকায়। বলাই বাহুল্য, আহেলের দিকে এক ঝলক তাকালেও রহস্যটা সে ভেদ করতে পারেনি। আগে ভার্মিলিয়ন রেড। ঢোক গিলে কোনো মতে দ্বিতীয়বার শব্দটা বলল অর্ণব, কারণ এই মুহূর্তে আহেলির লিপস্টিকের শেড ওটাই।